ইভিনিং। আজ আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অডিটিং পার্টটা 2013 যে অডিটিং পার্ট, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি অডিটিং কোশ্চেন পেপার 2013 সালের, সেই 2013 সালের কোশ্চেন পেপারের আমি অডিটিং পার্টটা আজকে আলোচনা করব। এর পূর্বে আমি 2012 এবং 2016 সালের আলোচনা করেছি। আজকে 2013টা করব। আপনাদেরকে বলে রাখি, প্রথমে অডিটিং পার্টটা টোটাল করে দেবো 2012 থেকে 2000 লাস্ট এক্সাম পর্যন্ত যতটা হয়েছে প্রত্যেকটাই। আশা করি এটা আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং তারপর আমি অ্যাকাউন্টেন্সিটা আপনার এক মাসে কমপ্লিট করে দেবো টোটাল পেপার 12 সাল থেকে 23-24 লাস্ট যে এক্সাম হয়েছে সেই পর্যন্ত। তো আসুন আমি আজকে 2013 সালের অডিটিং পার্টটা আমি শুরু করি। এই অডিটিং পার্টটা যাওয়ার আগে একটা বিশেষ আমি প্রশ্ন দেখছিলাম, সেই প্রশ্নটার জন্য একটা বেসিক কনসেপ্ট থাকা দরকার। সেই প্রশ্নের উত্তর জানতে গেলে একটা বেসিক কনসেপ্ট, মানে অ্যাকাউন্টেন্সি এবং অডিটিং এই দুটো একেবারে পারস্পরিক সম্পৃক্ত, এরা একেবারে পরিপূরক। অ্যাকাউন্টেন্সি যদি আপনি না জানেন, অর্থাৎ অ্যাকাউন্টিং যদি আপনি না জানেন, তাহলে কিন্তু অডিটিং করাটা একটু টাফ ব্যাপার। শুধু তাই নয়, অডিট করতে গেলে আপনার অনেকগুলো সাবজেক্ট, মানে অডিটের সাথে অনেক সাবজেক্ট জড়িত আছে। যেমন ধরুন, অডিট করতে গেলে আপনাকে লগুলো জানতে হবে, ল ছাড়া অডিট হয় না। আপনাকে 2013 সালের যে আমাদের কোম্পানি অ্যাক্ট সেটা জানতে হবে, স্ট্যান্ডার্ড অফ অডিটিং জানতে হবে, এএসগুলো জানতে হবে, যদি প্রয়োজন হয় মানে ডেভেলপ যেটা বলে আপনি অডিট করতে ভালো লিখতে গেলে সেটা আমার ইন এস জানতে হবে। আপনাকে কন্ট্যাক্ট অ্যাক্ট জানতে হবে, মানে বিভিন্ন ধরনের জিনিস। আমরা যে গভর্নমেন্ট অডিটিং করি, গভর্নমেন্ট অ্যাকাউন্ট এই অডিট করি, সেই অডিটটা একটা আলাদা অডিট। সেটার সাথে আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে একটা পার্থক্য আছে, সেটা একটা পার্ট মাত্র, কিন্তু ভালো অডিট করতে গেলে এই বিষয়গুলো জানা দরকার। তো 2013 সালে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নের মধ্যে একটা বিশেষ প্রশ্ন আছে ডিভিডেন্ড সংক্রান্ত। সেই সংক্রান্ত বিষয়ে একটা বেসিক জিনিসটা আমি বলবো, তারপর আমি অডিটিং চ্যাপ্টারটা অডিটিং 2013 সালের যে অডিটিং চ্যাপ্টার সেটা শুরু করব। আসুন আমরা বেসিক জিনিসটাকে এটা করবো। আমরা সিএর বই থেকে পড়ে নিই যে একটা প্রশ্ন আছে যে অডিটার কিভাবে ডিভিডেন্ড পেমেন্ট হয়েছে কিনা চেক করে দেখবেন। ঠিক আছে, তাহলে ডিভিডেন্ড পেমেন্ট হয়েছে কিনা, কতটা ডিভিডেন্ড দিতে হয়, এই ম্যাটারগুলো আমাদের একটুকু মানে থিওরিটিক্যালি জানা উচিত। প্র্যাকটিক্যালি আমি যদি নাও করতে পারি, থিওরিটিক্যালি জানা উচিত। তার ডিস্ট্রিবিউটেবল প্রফিট, এই ডিস্ট্রিবিউটেড প্রফিটটা কি? ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ কোম্পানি অ্যাকাউন্টিং ইজ টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট হুইচ ইজ অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউশন টু দ্য শেয়ার হোল্ডার অ্যাজ ডিভিডেন্ড। তাহলে কোম্পানি অ্যাকাউন্টিংয়ের একটা মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি আমার যে কোম্পানির যে প্রফিট হচ্ছে, যে প্রফিট হওয়ার পরে যে আমার সমস্ত কিছু এক্সপেন্স মিটে যাওয়ার পরে, ইভেন আপনার যে প্রিফারেন্স শেয়ারদের যে ডিভিডেন্ড আছে সেটা দেওয়ার পরে যে আমার শেয়ার হোল্ডারদের জন্য, মানে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য যে মানে ডিভিডেন্ড কারা পায়, ইকুইটি লাস্টে ডিভিডেন্ডটা থাকে ইকুইটি শেয়ার হোল্ডার পায়, তাহলে ইকুইটি শেয়ার হোল্ডারের জন্য আমি কতটুকু ডিভিডেন্ড দেবো। This is necessary since the amount of profit disclosed by the profit and loss account in every case it is not available for distribution. তাহলে this is necessary since the amount of profit disclosed by the profit and loss account in every case is not available for distribution. দেখুন, এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল নয়। কোম্পানি অনেক সময় মনে করে যে এই বছর আমরা ডিভিডেন্ড দেবো কি না দেবো, দেওয়া উচিত না দেওয়া উচিত, বা ডিভিডেন্ড দিলে কতটা পার্সেন্টেজ দেবো, তার ভিত্তিটা কী হবে। The availability of profit for distribution depend on a number of factors. তাহলে যে এই কতটা প্রফিট আমি ডিভিডেন্ড হিসেবে বিলি করব, সেটা অনেকগুলো মানে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ দেয়ার কম্পোজিশন, the amount of provision and appropriation that must be made out of them in priority. তাহলে আমাদের এটার কম্পোজিশন কি আছে, এটা প্রভিশন কি আছে, কতটা অ্যাপ্রোপ্রিয়েশন করতে হবে, তার প্রায়োরিটি কী আছে, এগুলো বিচার করা হয়।
দেখবো এখন যে ডিভিডেন্ড বলতে কি বুঝি, হোয়াট ইজ ডিভিডেন্ড, মানে মিনিং অফ ডিভিডেন্ড। ডিভিডেন্ড জিনিসটা কি? ডিভিডেন্ড জিনিসটা হচ্ছে আপনার, আর ডিভিডেন্ড ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ ডিভিজিবল প্রফিট অফ আ কোম্পানি অ্যামং দ্য মেম্বার্স অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ শেয়ার্স। তা ডিভিডেন্ড হচ্ছে কোম্পানিকে, একটা কোম্পানির যত শেয়ার হোল্ডার আছে তাদেরকে প্রফিট ডিভাইড করে দিচ্ছে। ডিভিডেন্ড ইজ এ ডিস্ট্রিবিউশন অফ ডিভিজিবল প্রফিট। এটা একটা ডিভিজিবল প্রফিট কোম্পানি তাদেরকে দেয় না শেয়ার হোল্ডারকে দেয়? কি হিসাবে দেয় না, যার যত নাম্বার অফ শেয়ার থাকে সেই হিসাবে দেয় ইন দ্য ক্যাপিটাল অফ দ্য কোম্পানি অ্যান্ড রাইট অ্যাটাচিং টু ইট। আবার শেয়ারের সাথে রাইট অ্যাটাচ করা থাকে, শেয়ারের সাথে রাইট অ্যাটাচ করা থাকে। সে কত পার্সেন্টেজ একটা আপনার কত পার্সেন্টেজ ডিভিডেন্ড পাবে তার রাইটও দেওয়া থাকে, স্পেশাল রাইট থাকতে পারে। Such a distribution may or may not entail or release of asset. It would be where a distribution involve payment of cash. Such a distribution may not entail or release of asset. অনেক সময় হতে পারে যে আমার এই ডিস্ট্রিবিউশন, আমি শেয়ার ইয়ে করছি, আপনার কি বলে ডিভিডেন্ড দিচ্ছি, এই ডিভিডেন্ড দিতে গেলে আমার অ্যাসেট বা ক্যাশ ইনভলভ নাও থাকতে পারে। কেমন বলুন তো? ধরুন বললো যে যে আমি যে ডিভিডেন্ডটা দেবো সেইটা অন্য কোনো ভাবে দিচ্ছি, তাহলে ক্যাশ দিতে না পারে বা অ্যাসেট কোনো দিতে না পারে, ঠিক আছে? বাট when profit are capitalized, but when profit are capitalized or profit capitalized করে দেওয়া হয় and the amount distributed is applied towards payment of bonus share issued free to the shareholder, no part of the asset of the company can be said to have been released, since in such a case profit are only capitalized. তাহলে দেখুন অনেক সময় কি হয়, প্রফিটটাকে ক্যাপিটালাইজ করে দেওয়া হয়। প্রফিটে আমাদের বাড়তি প্রফিট পড়ে আছে, ফ্রি রিজার্ভ আছে, হ্যাঁ জেনারেল রিজার্ভ আছে, সেই জেনারেল রিজার্ভটা ডিভিডেন্ড না দিয়ে বোনাস দিয়ে দিল, বোনাস শেয়ার ইস্যু করে দিল। তাহলে বোনাস শেয়ার ইস্যু করে দিলে কী হবে না, অ্যাজ পার যার যেমন শেয়ার আছে সেই অনুসারে তার শেয়ারগুলো পেয়ে যাবে বেশি, তাদের শেয়ার নাম্বারটাই বেড়ে যাবে। কিন্তু কিন্তু এখানে দেখতে পেলেন, এখানে আমার শেয়ার বেড়ে গেল কিন্তু আমার কোনো আপনার মানি বা ডাইরেক্ট ক্যাশ বা ব্যাংক থেকে কোনো টাকা গেল না বা কোনো অ্যাসেট আমার কমলো না। হেয়ার বাই ইনক্রিজিং দ্য পেড আপ ক্যাপিটাল, তাহলে পেড আপ ক্যাপিটালটা আমার বেড়ে গেল। দ্য কোম্পানি ডাজ নট গিভ এনি অ্যাসেট, গিভ আপ এনি অ্যাসেট, কোম্পানিকে কোনো অ্যাসেট দিতে হলো না, অর্থাৎ ব্যাংক থেকে বা কোনো অ্যাসেট থেকে অ্যাসেট গেল না। আমি যে আমার একটা অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি আমার যে লাইবিলিটির সাইডটা আছে ক্যাপিটাল, আমার যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, আর আছে আমার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, মানে ইন্টারনাল লাইবিলিটি আর এক্সটার্নাল লাইবিলিটি। আমি ইন্টারনাল লাইবিলিটির কথা বলছি। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে আর ক্যাপিটাল আছে, মানে শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল আছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা তো শেয়ার হোল্ডারই পার্ট, আমি এক জায়গাতে অনেক কিছু শিফট করে দিলাম, মানে এক জায়গায় ছিল শেয়ার মানে রিজার্ভ অ্যান্ড ফ্রি রিজার্ভে ছিল বা জেনারেল রিজার্ভে ছিল, সেটাই আমি ওদের বোনাস শেয়ার দিয়ে দিলাম। তাহলে আমার শেয়ার নাম্বার অফ শেয়ার বেড়ে গেল, ঠিক আছে, আমার কোনো মানি মানে ব্যাংক থেকে আমার কোনো টাকা দিতে হলো না। এইটা একটা। as per section 2 subsection 35 of the Companies Act 13 বলছে ডিভিডেন্ড ইনক্লুজ ইন্টারিম ডিভিডেন্ডকে আমরা ডিভিডেন্ড হিসেবে ট্রিট করব। আন্ডার সেকশন 123 সাবসেকশন 1 বলছে কোম্পানিজ অ্যাক্টে নো ডিভিডেন্ড ক্যান বি, আমি এইখানটাতে আসার জন্যই আমি একটা অডিটের পার্ট, এটা নো ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার অর পেড বাই এ কোম্পানি ফর এনি ফিনান্সিয়াল ইয়ার এক্সেপ্ট, দেখুন এইখানে বলছে কোনো ডিভিডেন্ড দেওয়া যাবে না, এক্সেপ্ট নো ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার, কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যাবে না বা পেড করা যাবে না বাই এ কোম্পানি ফর এনি ফিনান্সিয়াল ইয়ার এক্সেপ্ট, কি কোন কোন ক্ষেত্রে, এক্সেপ্ট কোন কোন ক্ষেত্রে, আউট অফ দ্য প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্যাট ফিনান্সিয়াল ইয়ার অ্যারাইভ অ্যাট দ্য আফটার দ্য প্রোভাইডিং ফর ডেপ্রিসিয়েশন ইন অ্যাকর্ডিংস উইথ দ্য প্রভিশনস অফ সেকশন 223 সাবসেকশন 2, অর্থাৎ আমি ডেপ্রিসিয়েশন চার্জ না করে আমি কোনো ডিভিডেন্ড দিতে পারবো না। যে বছর আমি ডিভিডেন্ডটা দিচ্ছি সেই বছরে যে আমার ডেপ্রিসিয়েশন অ্যাসেটে যে ডেপ্রিসিয়েশন আছে তার মানে ওটাকে পিএলএ চার্জ করতে হবে, পিএলএ চার্জ করলে অটোমেটিক আমার প্রফিটটা কমে যাবে, সেই প্রফিট কমে যাওয়া থেকে আমি ডিভিডেন্ড দিতে পারবো যদি আমার প্রফিট বাঁচে। আরেকটা পয়েন্ট দেখুন,
বলছে কি আউট অফ দ্য প্রফিট অফ এনি প্রিভিয়াস out of the profit for any previous financial year arrived at after providing for depreciation in accordance with the provisions of that subsection and remaining undistributed। দেখুন এখানে একটা জিনিস বললো যে এমনও হতে পারে যে আপনি বেশ কয়েক বছর অ্যাসেটের করেননি, ঠিক আছে, অ্যাসেটের আপনি ডেপ্রিসিয়েশন করেননি, তাহলে টোটাল ডেপ্রিসিয়েশন এরিয়ার ডেপ্রিসিয়েশন আপনাকে চার্জ করে দিতে হবে, অথবা আউট অফ বোথ দ্য অ্যাবাভ, এই দুটোই ঘটনা ঘটতে পারে। অর দিয়ে আছে, অর আছে, আউট অফ বোথ অফ দ্য অ্যাবাভ হতে পারে। তাহলে এইটা একটা পয়েন্ট ছিল অডিট পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো দেখা উচিত অডিটের সময়। এরপর কি বলছে, out of money provided by the central government or any state government for payment of dividend by the company in pursuance of any guarantees given by that government। তাহলে অনেক সময় কি করে, কোনো কোনো কোম্পানিকে গভর্নমেন্ট কিন্তু একটা মানে আপনার কিছু মানি প্রোভাইড করে যেটা ডিভিডেন্ড দেওয়ার জন্য, সেই ডিভিডেন্ড থেকেও আপনি গভর্নমেন্টের টাকা থেকেও ডিভিডেন্ড দেওয়া যায়। provided that no dividend should be declared or paid by a company from its reserve other than free reserve, ঠিক আছে, other than free reserve, কোনো ফ্রি রিজার্ভ ছাড়া, এটা মনে রাখবে, এইটা কোথাও মনে রাখবে, এখানে কিওয়ার্ডটা হচ্ছে ফ্রি রিজার্ভ। ফ্রি রিজার্ভ ছাড়া কোম্পানি অন্য কোনো রিজার্ভ থেকে সে আর ডিভিডেন্ড দিতে পারবে না। ফ্রি রিজার্ভ ছাড়া কোম্পানি অন্য কোনো রিজার্ভ থেকে ডিভিডেন্ড দিতে পারবে না, ঠিক আছে। অনেক ধরনের রিজার্ভ আছে, স্ট্যাচুটরি রিজার্ভ আছে, দেওয়া যাবে না, রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, দেওয়া যাবে না, ঠিক আছে। জেনারেলাইজার থেকে দেওয়া যাবে, হ্যাঁ, কোনো 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 আপনার আছে কি বলে এসপি আছে, তাহলে সেখান থেকেও দেওয়া যাবে না, অনলি ফ্রি রিজার্ভ থেকে আপনার কারেন্ট ইয়ার প্রফিট থেকে দেওয়া যাবে, কারেন্ট ইয়ার প্রফিট থেকে দেওয়া যাবে, আর আপনার দেওয়া যাবে জেনারেল রিজার্ভ থেকে দেওয়া যাবে। আদার দেন আর কোনো ফ্রি রিজার্ভ, মানে ফ্রি রিজার্ভ বলতে যেটা বোঝায় সেই ফ্রি রিজার্ভ থেকে দেওয়া যাবে, আর কোনো রিজার্ভ থেকে দেওয়া যাবে না। রিভ্যালুয়েশন রিজার্ভ, কোনো অ্যাসেট রিভ্যালু করে রিজার্ভ তৈরি হয়েছে, আমার স্ট্যাচুটরি রিজার্ভ আর রিজার্ভ আছে, আমার পিএফ ফান্ডের জন্য রিজার্ভ করা আছে, সেখান থেকে আমি দিতে পারবো না। প্রোভাইড দ্যাট নো ডিভিডেন্ড শুড বি ডিক্লেয়ার অর পেড বাই এ কোম্পানি ফর ইটস রিজার্ভ আদার দ্যান রিজার্ভ বললাম। ডিক্লারেশন অফ ডিভিডেন্ড, হ্যাঁ, presupposes that there is a trading and profit or a surplus available for distribution। ধরে নেওয়া হবে যে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে তার মানে তার রিজার্ভ আছে, ডিপ্রিসিয়েশন চার্জ করছে, সব কিছু মিলে সে ডিভিডেন্ড, এই মনে রাখতে হবে। অ্যান্ড অলসো ফর এনি এরিয়া ডেপ্রিসিয়েশন ফর পাস্ট ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করে দিতে হবে। এই সেকশন 123-এর যে সাবসেকশন 2 আগে পড়ে এলাম, সমস্ত পাস্ট যে আমার ডেপ্রিসিয়েশন সেটা চার্জ করে দেওয়ার পরে যে আমার প্রফিট বাঁচবে, কারেন্ট ইয়ার প্রফিট বাঁচবে, বা আমার জেনারেল রিজার্ভ থাকবে, ফ্রি রিজার্ভ থাকে, তবে সেখান থেকে আমি আমাদের ডিভিডেন্ডটা দিতে পারবো। সাবসেকশন 3 কি বলছে, 124-এর ফার্দার স্টেট দ্যাট the board of directors of a company may declare interim dividend during any financial year out of the surplus of the profit or loss account and out of profit of the financial year in which such interim dividend is sought to be declared। তাহলে এইখানে বলা হচ্ছে, ওইটা আগেরটা গেলে আপনার ডিভিডেন্ড বললো, এখানে ইন্টারিম ডিভিডেন্ডের কথা বলা আছে 124-এর সাবসেকশন 3-এ বলা আছে কোম্পানি অ্যাক্টে। কি বলছে যে কোম্পানি মে ডিক্লেয়ার ডিভিডেন্ড, কোম্পানি ইন্টারিম ডিভিডেন্ড কাকে বলে? ইন্টারিম ডিভিডেন্ড হচ্ছে বছরের যে কারেন্ট ইয়ার আছে, সে কারেন্ট ইয়ারের মাঝখানে কোনো একটা সময়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। হয়তো বছর আমার শেষ হলো 31 মার্চ, আমার ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে জুলাই মাসে, আগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, কারেন্ট ইয়ারের মধ্যে একটা ডিক্লারেশন করছে, যেটা আপনার ওই কারেন্ট ইয়ার প্রফিট থেকে দেবে, আউট অফ দ্য সারপ্লাস অফ দ্য প্রফিট, মানে বিগত বছরের সারপ্লাস অফ দ্য প্রফিট থেকে দিতে পারে, লস হলেও দিয়ে দেওয়া যায়। কারেন্ট ইয়ার আমার লস হয়েছে, লস হলেও কিন্তু প্রফিটে আমার যদি বিগত বছরের যদি আমার রিজার্ভ পড়ে থাকে, সেখান থেকে আমি ইন্টারিম ডিভিডেন্ড দিতে পারবো। Provided that in case of any company has incurred loss during the current financial year up to the end of the quarter immediately preceding the date of the declaration of interim dividend, such interim dividend should not be declared as a rate of higher than the average dividend declared by the company during the immediately preceding 3 financial year। এটা একটা বোঝার আছে। এই জিনিসটা কি, কোনো কোম্পানি যদি কারেন্ট ইয়ারে লস করে, তাহলে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে তার একটা রেস্ট্রিকশন আছে,
বিগত 3 বছরে, যদি যত এভারেজ ও যা ডিভিডেন্ড দিয়েছে সেটাই দিতে পারে। ধরুন 1 বছর, সে বিগত লাস্ট ইয়ারে, আমি এখন কোন ইয়ারে বসে আছি, আমি বসে আছি 25-26, তাহলে 25-26-এ আমি ইন্টারিম ডিভিডেন্ড দিতে চাইছি। তাহলে ইন্টারিম ডিভিডেন্ড আমি কীভাবে ক্যালকুলেশন করবো? লাস্ট 3 ইয়ার্স, মানে প্রিসিডিং 3 ইয়ার্সে এক বছর 10% দিয়েছি, এক বছর 8% দিয়েছি, এক বছর 12% দিয়েছি। তাহলে আমি এই বছর ইন্টারিম ডিভিডেন্ড কত পার্সেন্ট দেবো? 10 আর 18 আর 12 তাহলে 30, 30, তার মানে 3 দিয়ে ভাগ করলে হয় 10, তাহলে 10% বেশি আমি দিতে পারবো না। কোনোভাবেই বোর্ড এই এটা ডিক্লেয়ার করতে নট মোর দেন 10%, 10% কম হতে পারে কিন্তু বেশি হতে পারে না। আর একটা কথা আমি বলে রাখি যে ইন্টারিম ডিভিডেন্ড কে দেয়? ইন্টারিম ডিভিডেন্ড বোর্ড অফ ডাইরেক্টর ডিক্লেয়ার করতে পারে, কিন্তু যেটা আপনার যেটা ডিভিডেন্ড বলে ফাইনাল ডিভিডেন্ড যেটা, সেটা কিন্তু বোর্ড অফ ডাইরেক্টর ডিক্লেয়ার করে, কিন্তু এটা অ্যাপ্রুভাল করতে হয় এজিএম এ, অর্থাৎ শেয়ার হোল্ডার অ্যাপ্রুভাল ছাড়া ফাইনাল ডিভিডেন্ড দেওয়া যায় না। Dividend cannot be declared except out of profit. Capital could not be returned to the shareholder by way of dividend. এই দুটো জিনিস মনে রাখবেন। ডিভিডেন্ড কোনোভাবেই হ্যাঁ প্রফিট ছাড়া দেওয়া যায় না। আর ক্যাপিটাল ক্যান নট বি রিটার্ন টু দ্য শেয়ার হোল্ডার বাই ওয়ে অফ ডিভিডেন্ড। আর ক্যাপিটাল কোনোদিনই আপনার শেয়ার হোল্ডারকে রিটার্ন করা যায় না। ডিক্লারেশন ডিভিডেন্ড আমি বললাম, এটা মোটামুটি বলা হয়েছে। এরপর আমি একটা জিনিস দেখি যে ডিভিডেন্ডটা কীভাবে দেয়, একটা ম্যাথস করে নিই, তারপর আমি ডিভিডেন্ডটা একটা প্র্যাকটিক্যালি করলে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন, এইটা যদি আমরা করি, হ্যাঁ এটা করলে কিন্তু ডিক্লেয়ারটা আমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি ডিভিডেন্ড কীভাবে দেওয়া হয়, ইন্টারিম ডিভিডেন্ড কীভাবে দেওয়া হয়। দেখুন এখানে এই ছবিটা তুলে রাখুন, ছবিটা তুলে রাখলে আমার আইডিয়াটা ক্লিয়ার, পরে দেখতে হবে। ছবি তুলে শুনতে ছবি তুলে দেখুন কি আছে, ডিউটি ইন এডুকেশন দ্য প্রফিট ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2022 ধরে নিলাম, 2022-এর 31 মার্চ, হ্যাঁ এই সময়ে প্রফিট ভালো হয়নি। এই সময় প্রফিট ভালো না হওয়ার জন্য XYZ কি করেছে, প্রপোজেস টু ডিক্লেয়ার ডিভিডেন্ড 10%, 10% ডিভিডেন্ড প্রপোজ করেছে আউট অফ জেনারেল রিজার্ভ। তার জেনারেল রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া যায় তো, হ্যাঁ জেনারেল রিজার্ভ থেকে ডিভিডেন্ড দেওয়া যায়, কারণ এটা ফ্রি রিজার্ভ। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স, এখানে ফলোয়িং পার্টিকুলার্স দেওয়া আছে, এখানে ফলোয়িং পার্টিকুলার্স দেওয়া আছে, ঠিক আছে। সার্টেন অ্যামাউন্ট অফ দ্যাট ক্যান বি ইউটিলাইজড ফ্রম দ্য জেনারেল রিজার্ভ অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ ডিক্লারেশন ডিভিডেন্ড আউট অফ রিজার্ভ রুল। এটা একটা রিজার্ভ রুল আছে আমাদের, ডিভিডেন্ড ডিক্লারেশন রিজার্ভ রুল আছে, সেই রুল থেকে কত আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারবো সেটা বলছে। কি বলছে দেখুন, এখানে আমার আছে কত প্রিফারেন্স শেয়ার আছে। একটা জিনিস বলে দিই, প্রিফারেন্স শেয়ার কত আছে দেখুন, এখানে 9% প্রিফারেন্স শেয়ার আছে, 100 করে ইচ কতগুলি প্রিফারেন্স শেয়ার আছে, এইটা আছে, এইটা ইন্টু এইটা, তাহলে এই টাকাটা আছে, ঠিক আছে। 17,500 ইন্টু 100 মানে এই টাকাটা আছে আমার প্রিফারেন্স শেয়ারে। তাহলে আমাকে 9% আগে দিয়ে দিতে হবে, যে টাকা আমার প্রফিট হয়েছে সেটা আমাকে 9% দিয়ে দিতে হবে। তারপর কি হলো, আমার 8 লাখ ইকুইটি শেয়ার আছে, 10 ইচ ফুললি পেড আপ আছে। তাহলে আরেকটা জিনিস আমার ফুললি পেড আপ শেয়ার হোল্ডারদেরকে কিন্তু ডিভিডেন্ড দেওয়া হয়। পার্টলি যদি থাকে তাকে আমার রেশিও অনুসারে ফুললি কনভার্ট করে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে 8 লাখ ইকুইটি শেয়ার আছে, 10 ইচ ফুললি পেড আপ, তাহলে এই টাকাটা আছে। জেনারেল রিজার্ভ আছে, হ্যাঁ ওই বছরের 1 তারিখে জেনারেল রিজার্ভ আছে 25 লক্ষ টাকা। ক্যাপিটাল রিজার্ভ আছে, তাহলে 3 লক্ষ টাকা ক্যাপিটাল রিজার্ভ আছে। রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 3.5 লক্ষ টাকা। নেট প্রফিট ওই কারেন্ট ইয়ারে প্রফিট রয়েছে, এটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। এই রিজার্ভগুলো হচ্ছে আগের বছর রিজার্ভ। দেখুন এখানে বলছে জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ। তাহলে কোনগুলো থেকে দেওয়া যায় না? জেনারেল রিজার্ভ থেকে আমি দিতে পারবো, ইয়েস পারবো। ক্যাপিটাল রিজার্ভ থেকে দিতে পারবো, ক্যাপিটাল রিজার্ভ দিতে পারবো, দেখা যেতে পারে। রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে আমরা দিতে পারবো না। আর নেট প্রফিট কারেন্ট ইয়ার প্রফিট থেকে দিতে পারবো। আর কত পার্সেন্ট ডিক্লেয়ার করেছে? 12% ডিক্লেয়ার করেছে। 12% ডিক্লেয়ার করেছে 10%। আর এভারেজ রেট ডিভিডেন্ড কত লাস্ট 3 ইয়ার ছিল 12%। তাহলে আমি বলেছিলাম এভারেজ যদি 12% হয় তাহলে আপনার এই বছর যদি 10% ডিক্লেয়ার করে 10% দেওয়া যাবে। তো দেখা যাক এই ক্যালকুলেশনটা কীভাবে করেছি, একবার দেখে নিই, যে আমরা অডিটে চলে যাব। দেখুন solution, amount that can be drawn from the reserve
তাহলে 10% ডিভিডেন্ড দিয়েছে, তাহলে এটা এটা আপনার দেওয়া যাবে আমরা ধরে নিয়েছি, কারণ 12% এভারেজ দিয়েছিল, তাহলে 10%টা কম। তাহলে এটা হচ্ছে আমার শেয়ার ক্যাপিটাল, হচ্ছে ডিভিডেন্ড ইকুইটি শেয়ার ক্যাপিটাল 80 লক্ষ টাকা। তাহলে 80 লক্ষ টাকার 10% হচ্ছে 8 লাখ টাকা। এটা হচ্ছে আমার ডিভিডেন্ড আমাকে দিতে হবে। প্রফিট এবারে দেখতে হবে প্রফিট কত টাকা আছে। প্রফিট আছে আপনার মাত্র 3 লাখ টাকা। এই যে 3 লাখ টাকা, 3 লাখ টাকা যে প্রফিট, এটা কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। তার মানে এই দুটো প্রফিট থেকে, হ্যাঁ এই দুটো কি বললাম, কারেন্ট ইয়ার প্রফিট কত আছে, 3 লক্ষ টাকা। কারেন্ট ইয়ার প্রফিট আছে 3 লক্ষ টাকা, লেস প্রিফারেন্স ডিভিডেন্ড। তাহলে আমার কারেন্ট ইয়ার প্রফিট আমি মাইনাস করছি, তার সাথে কি করছি না, লেস প্রিফারেন্স ডিভিডেন্ডটা মাইনাস করছি, কারণ প্রিফারেন্স ডিভিডেন্ড আমাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত, 1,57,500 টাকা। তাহলে এই দুটো যোগ করলে কত হয়, এই লেস করবে, এইখান থেকে এটা লেস করতে, কারণ এইটা আমার প্রফিট হয়েছে। এই 3 লাখ টাকা তো আমার কারেন্ট ইয়ার প্রফিট, কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট থেকে আমার কি বাদ দেবো, প্রিফারেন্স যারা ডিভিডেন্ড হোল্ডার আছে, প্রিফারেন্স শেয়ার হোল্ডার আছে, তাদেরকে ডিভিডেন্ড আগে দিয়ে দিতে হবে। ওটা ওদের আগে, প্রিফারেন্স কথাটাই অর্থ হচ্ছে অগ্রাধিকার, তাহলে অগ্রাধিকার মানে ওদেরকে আগে দিয়ে দিতে হবে। তাহলে 9% প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে আমি 9%, এই যে ওদের টাকাটা যেটা ছিল, কত টাকা ছিল ওদের, ওদের ছিল আপনার 17,50,000 টাকা। 17,50,000-এর 9% এক, হ্যাঁ এই টাকাটা হয়, সেটা আমি দিয়ে দিলাম। সেখানে আমার প্রফিটটা কত বাঁচলো, এই টাকাটা থাকলো। তাহলে আমাকে ডিভিডেন্ড দিতে হবে, এই টাকাটা আছে কত আমার, এই টাকাটা। তাহলে আমার এখনো পর্যন্ত আমাকে রিজার্ভ থেকে কত টাকা তুলতে হবে। কারেন্ট ইয়ার প্রফিট থেকে আমি ডিভিডেন্ড আগে প্রিফারেন্স ডিভিডেন্ডটা মাইনাস করে দিলাম, যে টাকাটা থাকলো সেটা আমার যেটা ডিভিডেন্ড দিতে হবে সেটা থেকে মাইনাস করলাম, মাইনাস করে এই টাকাটা আমার অ্যাট প্রেজেন্ট যে আমার প্রিভিয়াস ইয়ারের যে রিজার্ভ পড়ে আছে সেখান থেকে দেবো। 6,57,000 টাকা প্রিভিয়াস ইয়ারের থেকে দেবো। তাহলে কীভাবে কত টাকা দেবো, দেখুন নিয়ম কী করা আছে। তাহলে প্রথম কন্ডিশনটা দেখুন ডিক্লেয়ার করেছে 10%, 12% তো এভারেজ দেওয়া যাবে। সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশনটা বলছে, এটা খুব বোঝার জিনিস আছে, আমি আগে রুলস অ্যান্ড রেগুলেশনটা বললাম না, কারণ অনেক বড় জিনিস হয়ে যাবে। এটা মনে রাখবেন যে পেড আপ শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে, পেড আপ শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল, আর আপনার যেটা জেনারেল রিজার্ভ আছে, এই তিনটে জিনিসের 10%-এর বেশি আপনার উচ্চ করা যাবে না, প্রফিট থেকে উচ্চ করা যাবে না। তাহলে আমার এইটা 10%, এই তিনটে যোগ করলে, তিনটে 10% হচ্ছে 12,50,000, 12,25,000 আপনার 25,000 টাকা। এটা যদি বুঝতে না পারি আমি আরেকবার বলে দিচ্ছি, যা বলা আছে যে অ্যাকুমুলেটেড প্রফিট অ্যামাউন্ট মাস্ট maximum amount that can be drawn from the accumulated profit and reserve should not be exceed 10% of the paid up share capital and free reserve। তাহলে এটা হচ্ছে আমার ফ্রি রিজার্ভ, 25 লক্ষ টাকা ফ্রি রিজার্ভ। আর পেড আপ শেয়ার ক্যাপিটাল কত, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 80 লক্ষ টাকা, 17,50,000 টাকা হচ্ছে আমার, 17,50,000 টাকা হচ্ছে আমার প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। তাহলে এই তিনটে যোগফলের 10% হচ্ছে এই টাকাটা, ঠিক আছে। এর চাইতে আমি বেশি উচ্চ করতে পারবো না। তাহলে দেখুন আমার কত টাকা দরকার, 6,57,500 টাকা। তাহলে এটার চাইতে এটা কম, তাহলে এটাও খেটে গেল, এটাও আমি আর পারবো। ফ্রিজার থেকে এত টাকা তুলতে হবে তো কম টাকা তুলতে হবে আমাকে, আমার তোলার অধিকার হয়েছে 12 লক্ষ টাকা, আমার দিতে হবে 6 লক্ষ টাকা। তাহলে আমার এটাও আমার পাস হয়ে গেল। সেকেন্ডটা আছে ব্যালেন্স, যেটা রিজার্ভ থাকবে, যে টাকাটা আমার পড়ে থাকবে তার পরিমাণটা হবে আমার যে রিজার্ভটা পড়ে আছে মাইনাস করে যেটা হবে, নট ফল বিলো দ্য 15% পেড আপ ক্যাপিটাল। পেড আপ ক্যাপিটাল কত, পেড আপ ক্যাপিটাল হচ্ছে আমার এই যে দুটো মিলে 8 লক্ষ টাকা, 17,50,000 টাকা, দুটো মিলে এই টাকাটা 8 লক্ষ টাকা, আর হচ্ছে আপনার 17,50,000 কত, দুটো টাকার দুটো আপনার ইয়ে নিয়ে ক্যাপিটাল নিয়ে এই টাকাটা ছিল, তার 50% এই টাকাটা। তাহলে এখানে কি হলো, এটাও পাস হয়ে গেল। তাহলে এটাও কিন্তু 50%-এর চেয়ে বেশি রয়েছে। সিন্স অল দ্য থ্রি কন্ডিশন আর স্যাটিসফাইড, দ্য কোম্পানি ক্যান উইথড্র 6,55,500 ফ্রম অ্যাকুমুলেটেড রিজার্ভ, হ্যাঁ, অ্যাজ পার ডিক্লারেশন অ্যান্ড প্রভিডেন্ট অ্যান্ড পেমেন্ট অফ ডিভিডেন্ড রুলস 2022।
2014। তাহলে এই অনুসারে কিন্তু ইন্টারিম ডিভিডেন্ড দিতে গেলে এই 3টি নিয়মকে ফলো করতে হয়। 3টি নিয়মের মধ্যে কি, বিগত 3 বছরে এভারেজ যা আমার আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছিল তার এভারেজের বেশি দেওয়া যাবে না। 2 নম্বর কন্ডিশন কি, যে আমার যত টাকা পেড আপ ক্যাপিটাল আছে, রিজার্ভ আছে, তার 10%-এর বেশি আমি রিজার্ভ থেকে তুলতে পারবো না। তোলার পরে যে টাকাটা পড়ে থাকবে সেটা যেন পেড আপ শেয়ার ক্যাপিটাল 10% নিচে না নেমে যায়। আমি যত টাকা রিজার্ভ থেকে তুললাম, তোলার পরে যে রিজার্ভ থেকে তুলছে, রিজার্ভ কত আছে 25 লক্ষ টাকা, তুলছি কত, আমার ডিভিডেন্ড দিতে হবে কত, 6,56,000 টাকা, 6,57,500 টাকা। তাহলে এই টাকাটা আমাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই টাকাটা আমাকে, এই টাকাটা তোলার অধিকার আমার রয়েছে, বলছি এই টাকাটা আমার পড়ে থাকছে। স্বাভাবিকভাবে এটা হচ্ছে, দেখুন এই দুটোর মধ্যে কমপ্লিটলি 18 লাখ আর 14 লাখ টাকার নিচে যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে বেশি, স্বাভাবিক এটা পাস হয়ে গেছে 50%, এটা বিলো নয়, এটা উপরে, ঠিক আছে। এই ছিল আমার একটা এটাই বলা। তারপরে আমি যাচ্ছি অডিটিংয়ে পার্টি। আসুন আমরা অডিটিং পার্টটাকে শুরু করি। তাহলে আপনারা বুঝলেন যে ডিভিডেন্ড কী জিনিস, ইন্টারিম ডিভিডেন্ড কী জিনিস, ইন্টারিম ডিভিডেন্ড কীভাবে দেওয়া যায়, ঠিক আছে, শর্তগুলো কী আছে সেটা আমরা দেখলাম। এরপর আমরা যাচ্ছি অডিট পার্টে। এটা আমার অডিট আজকে আলোচনা করব। এটা আমার অডিটিং বইটি, যেটার মধ্যে কোশ্চেন আনসার লেখা আছে, তারই একটা অংশ। এখান থেকে আমরা অডিটিং পার্টটা আজকে আলোচনা করব। আসুন আমরা আলোচনা করি। লিমিটেড ডিপার্টমেন্টাল রেগুলেশন অডিটিং 2013 কোশ্চেন অ্যান্সার। এই হচ্ছে কোশ্চেন পেপারটা, যে অডিটিং পার্টটা দেওয়া আছে এখানটাতে। অডিটিং পার্টে দেখুন কী কী ছিল, প্রশ্নগুলো কী ছিল দেখে নিন একবার। এর আগেও কিন্তু দেখুন, এর আগে আমি 12 আলোচনা করেছি, 16 আলোচনা করেছি, তার মধ্যে দেখুন কমন অডিটিং পার্টটা, সত্যি কথা বলতে কি অডিটিং পার্টটাতে আপনি যদি ঠিক মতো পড়াশোনা করেন সবগুলোই কমন পাবেন আপনার। অর্থাৎ যে অ্যাকাউন্টেন্সি অডিটিংয়ে যে 5টা প্রশ্ন উত্তর দিতে হয়, এখানে 3টে প্রশ্ন ঝড়ের বেগে কম পাবেন রেগুলার পড়াশোনা করলে। দেখুন এখানে দেখুন, এই যে 1 নম্বর, অ্যাকাউন্টিং ইজ আ নেসেসারি while auditing is luxury for business enterprises। তাহলে বলছে অডিটিংটা হচ্ছে আপনার নেসেসারি, অ্যাকাউন্টিংটা হচ্ছে নেসেসারি আর অডিটিংটাকে লাক্সারি বলছে। ডু ইউ এগ্রি, গিভ রিজন। তাহলে তুমি কি এটাকে এগ্রি করো, তাহলে যদি এগ্রি না করো তাহলে তুমি রিজন দাও, যে এগ্রি করো তাতেও রিজন দাও। ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ দ্য সোশ্যাল অবজেক্ট অফ অডিট, এটাও ছিল আমার নেক্সট আগের কোশ্চেনে ছিল, ঠিক আছে। এরপরে দেখুন, হোয়াট ইজ ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টস, ঠিক আছে, হাউ ইজ ইট জেনারেলি কমিটেড। তাহলে এই ধরনের হোয়াট ইজ ভাউচিং, সোশ্যাল পয়েন্ট, এই জিনিসগুলো কিন্তু আগে আমি এর আগের, যেহেতু আমি 12 সাল 16 সাল আলোচনা করেছি, দেখবেন এর মধ্যে কমন পেয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি 10 বছরের প্রশ্ন করে যান, মানে লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে প্র্যাকটিস করে যান, আপনি 100% কমন পাবেন, 100%, একটাও বাদ যাবে না, 100% কমন পাবেন। কিন্তু কোথা থেকে উত্তর লিখছেন তার সেটা খুব গুরুত্বপূর্ণ, কোন স্ট্যান্ডার্ড বই থেকে উত্তর লিখছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে আপনাকে এসে স্ট্যান্ডার্ড অফ অডিটিং এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এসে 200, এসে 300, এসে 315, 330, 500, 505, 700, এই কথাগুলোকে ইউজ করে কথাগুলো বলতে হবে। বললে আপনার মার্কস বেশি আসবে। আমি আবার বলছি যে খাতা দেখে কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু বিকম পড়াশোনা করেছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়নি, ঠিক আছে। তা আসুন আমরা প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম প্রশ্নটা আছে, অ্যাকাউন্টিং ইজ নেসেসারি while auditing is luxury for business enterprises, do you agree, give reason। দেখুন অ্যান্সারগুলো দেখুন। অ্যাকাউন্টিং ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ রেকর্ডিং, অ্যাকাউন্টিং বলছে একটা সিস্টেমেটিক রেকর্ডিং, অ্যাকাউন্টিং হচ্ছে একটা সিস্টেমেটিক রেকর্ডিং, ক্লাসিফাইং অ্যান্ড সামারাইজিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন টু প্রডিউস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অ্যাকাউন্টিং এর এটা একটা উদ্দেশ্য, যে আমরা রেকর্ডিং করবো, ক্লাসিফাই করবো, সামারাইজ করবো আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উদ্দেশ্য। ইট ইজ দেয়ার ফর এ নেসেসারি ফর এনি, এটা করতেই হবে, অস্বীকার করার উপায় নেই যে অ্যাকাউন্টিং আপনাকে এটা করতে, অ্যাকাউন্টিং মাস্ট, যে কোনো বিজনেস অর্গানাইজেশনকে অ্যাকাউন্টিং করতে হবে। ইট ইজ দেয়ার ফর নেসেসারি ফর এনি business as it is provide basic records and information on which
ডিসিশন আর টেকেন, যার ভিত্তিতে আমরা লস প্রফিট দেখেই কিন্তু আমরা ডিসিশন নিই, আমরা ব্যালেন্স শিট থেকে ডিসিশন নিই, কোম্পানির ব্যালেন্স শিট থেকে ডিসিশন নেয়, তাহলে এটা অ্যাকাউন্টিংটা করতে হবে। উইদাউট অ্যাকাউন্টিং রেকর্ডস অ্যান্ড অডিটার ক্যান নট অবটেন এনি এভিডেন্স নিডেড টু ফর্ম অ্যান অডিট অপিনিয়ন। ঠিক আছে, অ্যাকাউন্টিং ছাড়া কিন্তু অডিটার কিন্তু অডিট অপিনিয়ন নিতে পারবে না। নো, so accounting is fundamental to both internal control and external assurance. তাহলে ইন্টারনাল কন্ট্রোল মানে আপনারা জানেন, এর আগে ইন্টারনাল কন্ট্রোল বলতে কি বোঝায় আমি পড়েছিলাম। আর এক্সটার্নাল অ্যাসুরেন্স বলতে কি বোঝায়? এক্সটার্নাল অ্যাসুরেন্স বলতে বোঝায় অডিটিং বা অ্যাকাউন্টিং কাদের জন্য করা হয়। অডিটিং আর অ্যাকাউন্টিং 7 ধরনের লোকের জন্য করা হয়। একটা হচ্ছে শেয়ার হোল্ডারদের জন্য অডিট, আপনার অ্যাকাউন্টিং করা হয়। একটা হচ্ছে গভর্নমেন্টের জন্য করা হয়, একটা পাবলিকের জন্য করা হয়, একটা হচ্ছে আপনার এমপ্লয়ীদের জন্য করা হয়। এইভাবে 6-7 ধরনের আপনার যারা যারা স্টেক হোল্ডার থাকে তাদের জন্য অ্যাকাউন্টিংটা করা হয়। অডিটিং বাই কন্ট্রাস্ট, পক্ষান্তর অডিটিং হচ্ছে ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ দোজ অ্যাকাউন্টিং রেকর্ডস অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট টু গিভ অ্যাসুরেন্স অন দেয়ার ট্রুথ অ্যান্ড ফেয়ারনেস। যেমন এসে 200-এ লেখা আছে অবজেক্টিভ, এটা হচ্ছে এই যে কথাটা আপনি লিখে দেবেন না এখানে ব্যাকেটে, এটাতে আপনার মার্কস ক্যারি করে যাবে। এই কথাটা অনেকেই লিখবে যে অডিট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন, এই কথাটা অনেকেই লিখবে, কিন্তু ব্যাকেটে যদি এসে 200 লিখে দেন না, এটা অনেক বড় কথা বুঝে গেল। এখানে লেখা আছে অডিটারের অবজেক্টিভ কি, অডিটরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। ঠিক আছে, অবজেক্টিভ বা জেনারেল প্রিন্সিপাল গভর্নিং এন অডিট, এটা হচ্ছে এসে 200 লেখা আছে, এই জন্য আমি এখানে এসে 200 থেকে উল্লেখ করে দিয়েছি। অডিটিং ইজ নট এ লাক্সারি ইন দ্য সেন্স অফ বিং অপশনাল ফর স্টেক হোল্ডার। অডিটিং কিন্তু লাক্সারি নয়। ঠিক আছে, স্টেক হোল্ডারদের, হ্যাঁ, দ্য সেন্স অফ বিং স্টেক হোল্ডার নজরে কিন্তু অডিটিং লাক্সারি প্রোভাইডস ক্রেডিবিলিটি টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি প্রোভাইড করে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে। অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিপেয়ার্ড অ্যাকাউন্টিং অ্যালোন ক্যান নট কিপ, স্পেশালি when public interest or statutory requirement exist। তাহলে একটা কথা মনে রাখবেন, অ্যাকাউন্টিংটা কে করে? ম্যানেজমেন্ট করে। ম্যানেজমেন্ট নিজের খুশি মতো করে দেবে। অডিটিং যদি না করা হয়, ম্যানেজমেন্ট যা করলো সেটা অডিট করতে হবে। ঠিক আছে, তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি করে? দ্যাট ম্যানেজমেন্ট প্রিপেয়ার করে অ্যাকাউন্টিং অ্যালাউন ক্যান নট গিভ। যে অ্যাকাউন্টিংটা ম্যানেজমেন্ট একা করলো, সেই অ্যাকাউন্টিং কিন্তু অডিট ছাড়া কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালু দিতে পারবে না। কারণ অডিটিং যদি না থাকে তাহলে কিন্তু কোম্পানির ম্যানেজমেন্টগুলো তার নিজের খুশি মতো কাজ করবে। অডিটিং এর একটা আছে বলে অডিটের ভয়ে কিন্তু ওরা অডিটের কমপ্লায়েন্সের জন্য ওরা সঠিকভাবে অ্যাকাউন্টস তৈরি করতে বাধ্য থাকে। ঠিক আছে, এরপরে যাই। একবার পড়ে নিন, এটা কি কি বলা হলো একবার পড়ে নিন, একবার পড়ে নিন, এই জায়গাটা কি বলা হলো একবার পড়ে নিন, একটু পড়ে নিন বা ছবি তুলে নিন, একটু পড়ে নিন বা ছবি তুলে নিন, তাহলে আপনি নিজে পড়তে পারবেন। Accounting is a necessity while auditing is luxury for business enterprise. এটা very good question একটা, এটা ছবি তুলে নিন ফার্স্ট পেজটা। আশা করি তুলে নিয়েছেন। নেক্সট কি আছে দেখুন, সেবি রেগুলেটর, এগুলো কোম্পানি অ্যাক্ট, হ্যাঁ, এগুলোর মাধ্যমে অ্যাকাউন্টিংটা তৈরি হয়, মানে অ্যাকাউন্টিং তৈরি করতে বাধ্য হয় কোম্পানি ম্যানেজার। হাউএভার ফর এ very small sole proprietorship with no external stakeholder and extensive statutory audit may be absent. In that narrow sense, audit services may not be economically essential, but even দেখুন একটা সোল প্রোপ্রাইটারশিপ, তার অডিট না করলেও চলবে, তার সাথে তো বড় বড় জিনিসের স্বার্থ জড়িয়ে নেই। সোল প্রোপ্রাইটারশিপের মধ্যে তার স্বার্থ, নিজের স্বার্থ, ছোটখাটো স্বার্থ জড়িয়ে আছে, পাবলিকের স্বার্থ নেই, গভর্নমেন্টের বিশাল স্বার্থ নেই। ঠিক আছে, কিন্তু এই কোম্পানিকে কিন্তু কোম্পানির উপর বিশাল একটা এমপ্লয়ি বলুন, গভর্নমেন্ট বলুন, শেয়ার হোল্ডার বলুন, তারপরে যে ম্যানেজমেন্ট বলুন, অডিট সকলেই কিন্তু এর মধ্যে জড়িয়ে থাকে। তাহলে কিন্তু এর ক্ষেত্রে ন্যারো একটা, এই করাতে পারে না পারে, এর ক্ষেত্রে প্রয়োজন নেই, কিন্তু একটা কোম্পানির অ্যাকাউন্টিং ক্ষেত্রে প্রয়োজন আছে। ইভেন হোয়েন গুড অ্যাকাউন্টিং রিভিলস নেসেসারি, যখন গুড অ্যাকাউন্টিংটাও দরকার আছে। ফ্রম এ পাবলিক ইন্টারেস্ট
কাজ হচ্ছে ডিটেক্ট। ও কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে যায়নি, ও কিন্তু ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিতে যায়নি, ও ডিটেক্ট করতে গেছে মেটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কিনা। যদি আমি আমি দেখলাম যে একটা কোম্পানির 90% ওকে আছে, 10% গন্ডগোল, তাহলে একটু গন্ডগোলের রিপোর্ট হবে। 10% খারাপের জন্য তার ভালো, 90% ভালোর জন্য তো ভালো রিপোর্ট হবে না। ঠিক আছে, 1% একটা একটা যদি ধরুন কি বলে রিলায়েন্সে যদি 1% যদি একটা গন্ডগোল থাকে, রিলায়েন্সের 1% মানে কত, তাহলে হাজার 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 কোটি টাকা, তাহলে সেটা যদি গন্ডগোল তাহলে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ তার হবে না। তাহলে অডিটিংটা কিন্তু দরকার আছে টু প্রোভাইড অ্যাসুরেন্স অন কমপ্লায়েন্স উইথ লস অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসারে এটা অডিটিংটা আমার খুব দরকার আছে। ঠিক আছে, এসে 15 বলছে অন রিস্ক অ্যাসেসমেন্ট করে। এসে 15-এ কি রিস্ক অ্যাসেসমেন্ট হয়, ইন্টারনাল কন্ট্রোলিং দেখে রিস্ক অ্যাসেসমেন্ট করে। এসে 500-এ কি করে, এসে 500 কি করে, অডিট এভিডেন্স কালেক্ট করে। অ্যাজ পার এসে 500 অডিটার্স কালেক্ট, হ্যাঁ, SAAE সাফিসিয়েন্ট কি করে, সাফিসিয়েন্ট কোয়ালিটি একটা অডিট এভিডেন্স কালেক্ট করে। আমি আগের দিন ছিল SAAE। ঠিক আছে, সো অ্যাকাউন্টিং ইজ ইন্ডিসপেন্সিবল, accounting indispensable prerequisite, and auditing is an essential assurance service for entities with stakeholder। এই স্টেকহোল্ডারদের জন্য যাদের স্বার্থ জড়িয়ে আছে তাদের জন্য কিন্তু এই অডিটিংটা বিশাল এসেনশিয়াল, অডিট করতে হবে। অ্যাকাউন্টিং যেমন ইন্ডিসপেন্সিবল, অডিটিংটা কিন্তু বাধ্যতামূলক, এটাও করতে হবে, নট মেয়ারলি আ লাক্সারি, বিকজ ইট অ্যাডস ইন্ডিপেন্ডেন্ট ক্রেডিবিলিটি অ্যান্ড ডিটেক্ট মেটেরিয়াল এরর আর ফ্রড। তাহলে আমাকে অডিটরকে ডিক্লেয়ার করতে হয় যে এর ব্যালেন্স শিট, এর অ্যাকাউন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে। ঠিক আছে, তাহলে এই অডিটের ক্ষেত্রে আমি এই প্রশ্নটার ক্ষেত্রে আমি এই কটা আপনার অ্যাকাউন্টিং অডিটিং স্ট্যান্ডার্ড আমি ইউজ করেছি। এসে ইউজ করছি, স্ট্যান্ডার্ড অফ অডিটিং ইউজ করছি 200। এটা হচ্ছে অবজেক্টিভ, এটা ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড ফ্রড ধরার জন্য করা হয়, আর যে এভিডেন্ট রেডি করার জন্য 500 করা হয়। তো এই কথাগুলো উল্লেখ করলে ইউ উইল ক্যারি মোর মার্কস। নেক্সটে চলে আসি, নেক্সট কি আছে দেখি, ডিসকাস ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ সোশ্যাল অডিট। এই প্রশ্নটা আমার আলোচনা হয়ে গেছে, এটা আমি আলোচনা আর করছি না। সোশ্যাল অ্যাসপেক্ট অডিটে আলোচনা হয়ে গেছে এর আগে, আপনারা দেখে নেবেন। তা আমি একটা সময় দিচ্ছি আপনাদেরকে, এটা একটা ছবি তুলে নিন, এটা একটা ছবি তুলে নিন, আলোচনা হয়ে গেছে, তা আপনি এটা ছবি তুলে নিলে আপনার কাছে থাকবে। এটা ছবি তুলুন, আমি একটু এগিয়ে যাই। ছবি তুলে নিন, এটা তো কিন্তু দেখুন এসে 200, এসে 240, এটা ফ্রড অডিটারের ফ্রড ধরতেই হবে, অডিটারের একটা অবজেক্টিভ ফ্রড ধরার। ঠিক আছে, এই যে এইটা এসে এসে কি বলে 570 গুরুত্বপূর্ণ গোয়িং কনসার্ন, একটা অর্গানাইজেশন বেঁচে আছে না আছে সেটাও দেখার দরকার আছে। ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট, ফলসিফিকেশন অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমি আলোচনা করে দিচ্ছি। হোয়াট ইজ ফলসিফিকেশন অফ অ্যাকাউন্টস, হাউ ইজ ইট জেনারেলি, হ্যাঁ, কমিটেড, এটা কীভাবে কমিট হয় আর কি, এটা ফলসিফিকেশন করে কীভাবে। ফলসিফিকেশন অফ অ্যাকাউন্ট মিনস ইন্টেনশনাল অল্টারেশন। দেখুন ফলসিফিকেশন কথাটার অর্থ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুলভাল করা, অল্টারেশন করা যায় ব্যালেন্স শিটের মধ্যে, অ্যাকাউন্টসের মধ্যে, জিএলের মধ্যে, ফেব্রিকেশন অর ম্যানিপুলেশন করে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে। অফ অ্যাকাউন্টিং রেকর্ডস অর সাপোর্টিং ডকুমেন্টগুলোর মধ্যে ইচ্ছাকৃতভাবে ভুল করে, উইথ দ্য অবজেক্টিভ টু মিসলিডিং ইউজার অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আমি অনেক সময় কি করে ফলসিফিকেশন করে দেবো, অরিজিনালে দেখা গেল কি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, কোম্পানিরা যখন আইপিও করে আর কি, আপনার ইস্যু করে, তাহলে কোম্পানি তার আপনার যখনই আইপিও ইস্যু করবে তখন কিন্তু কোম্পানির ব্যালেন্স শিট আপনি দেখবেন। ব্যালেন্স শিট না দেখে তো সাধারণ পাবলিক যারা খুব টাকা ইনভেস্ট করে তারা তো আর কিনবে না, শেয়ার মার্কেটে তার উপরে ইনভেস্ট করবে না, তার প্রফিট কেমন হচ্ছে। সে কিন্তু প্রফিটটাকে ফলসভাবে কিন্তু ফলসিফিকেশন করতে পারে। কীভাবে করতে পারে, ইনকামটা বেশি দেখে দেবে, তাই তো, ইনকামটা বেশি দেখে দেবে, এক্সপেন্সটা আপনার কম দেখিয়ে দেবে। ইনকাম বেশি দেখে দিল, এক্সট্রাম কম দেখিয়ে দিল। মার্চ মাসে যে হিউজ সেলস হয়েছে, ফেব্রুয়ারি মাসে সেলটাকে মার্চ মাসে দেখিয়ে দিল, তাহলে সেলটাকে টার্ন ওভারটাকে বাড়িয়ে দিল। আর এদিকে আপনার ডেপ্রিসিয়েশন চার্জ করলো না, কিছু অনেক কিছু গন্ডগোল করে দিল পিএলে, তাহলে অটোমেটিক আপনার কী হয়ে যাবে, আপনার প্রফিট বেড়ে যাবে, ফলস প্রফিট শো করবে। ইট ইজ আ
methods of falsification includes forging voucher, হ্যাঁ ফরজিং ভাউচার করে, ইনভয়েস উল্টো পাল্টা করে দেয়, ব্যাক ডেটিং করে দেয়। আমি যেটা বললাম একটা এক্সাম্পল, পোস্ট ডেটিং করে দেয়, পোস্ট ডেটিং ব্যাক ডেটিং করে কখনো প্রয়োজন হয় কি হয়, কখনো প্রফিট বাড়ানোর দরকার হয়ে পড়ে, কখনো প্রফিট কমানোর দরকার হবে, আমি ইনকাম ট্যাক্স কম দেবো, প্রফিট কমিয়ে দিলাম। হ্যাঁ আমি এই বছর ইনভেস্টমেন্ট আমি না আনবো, মার্কেটে আমার ইনভেস্টমেন্ট দরকার, যে প্রফিট বাড়িয়ে দেখালাম। ঠিক আছে, আমি যখন সরকারকে দেবো টাকা, আমি বোনাস দেবো, সরকারকে বেশি টাকা দেবো, তখন আমি কি প্রফিটটাকে ইনকাম ট্যাক্স দেবো, আমি প্রফিটটাকে কমিয়ে দিলাম, তাহলে আমি কম প্রফিটটাকে বোনাস কম দিতে হবে। আর যখন আমার মার্কেট থেকে টাকা তুলতে হবে, ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট আমি আনবো, হ্যাঁ মানুষ আমার কাছে ইনভেস্টমেন্ট করবে, শেয়ার কিনবে, তখন আমি প্রফিটটা বাড়িয়ে দিলাম। এইভাবে ম্যানিপুলেশন করা হয়। ঠিক আছে, তাহলে ডকুমেন্ট ক্রিয়েটিং, হ্যাঁ ফিকটিশিয়াস সেলস, ফিকটিশিয়াস সেলস দেখিয়ে দেয়, হ্যাঁ নকল সেলস দেখিয়ে দিল, নকল পারচেজ দেখিয়ে দিল। পারচেজ দেখালে আপনার কমে যাবে, পারচেজ দেখালে কি হবে, আমার প্রফিট কমে যাবে। অ্যান্ড ম্যানিপুলেটিং জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিজের মধ্যে ম্যানিপুলেট করে, এইগুলো হচ্ছে ফলসিফিকেশন। এই উল্টা পাল্টা কারবার করাটাই হচ্ছে ফলসিফিকেশন। অ্যাকাউন্টিং এর মধ্যে গন্ডগোল করা হচ্ছে ফলসিফিকেশন, মানে হচ্ছে ফলস গেম খেলা। অ্যাকাউন্টিংয়ে জার্নাল এন্ট্রি থেকে শুরু করে প্রফিট ও লস অ্যাকাউন্ট সমস্ত, তার মানে আমি এক জায়গায় আমি যখন শুধু তো প্রফিট লস অ্যাকাউন্টে করছি না, আমি একটাকে করছি প্রপার জার্নালাইজিং করছি, লেজারে গন্ডগোলটা করছি, স্বাভাবিকভাবে আমার পিএলএ চলে আসছে ওই জিনিসটা, স্বাভাবিকভাবে সেটা আমার সেটা ব্যালেন্স শিটে চলে যাচ্ছে। এইভাবে ফলসিফিকেশন করা টু হাইড ট্রানজ্যাকশন। এনাদার কমন টেকনিক ইজ কলিউশন। আরেকটা কি কলিউশন, কলিউশন মানে কি দুর্নীতি করা, একে অপরের পারস্পরিক সমঝোতা করে, দুর্নীতি করা, একে অপরের পারস্পরিক করে সমঝোতা করে দুর্নীতি করা, কলিউশন মানে টু অর মোর পার্সন, যেমন একসাথে কেশিয়ার এরা নিজেদের মধ্যে বসে যখন নিজেরা দুর্নীতি করে, হ্যাঁ একসাথে কয়েকটা ডিপার্টমেন্ট মিলে দুর্নীতি করছে, এটা কলিউশন বলে। ledger conspiring to create false records so that internal records are overridden. Falsification may also occur through fictitious creditor customer. একটা ফিক্সিচার ক্রেডিটার কাস্টমার ক্রিয়েট করতে ফলসিফিকেশন করা যায়। কি ভাবে ফলসিফিকেশন করতে পারে সেগুলো একটু মনে রাখবেন। ফিক্সিচার ক্রেডিটার কাস্টমার তৈরি করেও কিন্তু ফলসিফিকেশন করা যায়। হ্যাঁ, সার্কুলার ট্রানজ্যাকশন অর বাই অল্টারনেটিং সাপোর্টিং ডকুমেন্টকে সাপোর্টিং ডকুমেন্টগুলোকে গন্ডগোল দেয়। আফটার অ্যাপ্রুভাল টু ডিসগুইজ মানে লুকোনো, হ্যাঁ আনঅথরাইজ পেমেন্ট, আনঅথরাইজ পেমেন্টকে লুকিয়ে দেয়। উইদাউট ভাউচার সাপোর্ট, হ্যাঁ ইজ আ ফ্রিকুয়েন্ট রুট অফ ফলসিফিকেশন। তাহলে ফলসিফিকেশন হচ্ছে ফ্রিকুয়েন্ট রুট বলছে এইভাবে করে। এটা হচ্ছে ফলসিফিকেশন ধরার দায়িত্ব হচ্ছে আমার চার্টার্ড অ্যাকাউন্টের। এগুলো ফলসিফিকেশন ফ্রড এইগুলোর মধ্যে ডিটেক্ট করা হয়। ফলসিফিকেশন ওপেন লিভস সাবটেল অডিট ট্রেল, হ্যাঁ আনইউজুয়াল রাউন্ড নাম্বার, মিসিং সিকোয়েন্সিয়াল ডকুমেন্টস। তাহলে অনেক সময় ফলসিফিকেশন যখন করবেন অডিটার, দেখুন অডিটাররা বহু অডিট করে তো ওরা কিন্তু ধরতে পেরে যায়, ফলসিফিকেশন করলে কিন্তু ওরা ধরতে পেরে যায়। কখনো মিথ্যা জিনিসকে চেপে রাখা যায় না। ঠিক আছে, আর তাহলে কি হয় জিনিসটা, ফলসিফিকেশন যখনই আপনি মনে রাখবেন, আপনি যখন একটা মিথ্যা কথা বলছেন কাউকে, আপনাকে হাজারটা মিথ্যা কথা বলতে হবে, সবসময় মিথ্যা কথা তো বলা সম্ভব নয়, আপনার মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে যাবেই, কোনো জায়গায় সে ক্লু পেয়ে যাবে। তাহলে অডিট ট্রেলটাকে কিন্তু আপনার ওপেন লিভস সাবস্টেল অডিট ট্রেল। অডিট ট্রেল মানে কি, অডিট ট্রেল মানে হচ্ছে যে কোনো ট্রানজ্যাকশন করতে গেলে, হ্যাঁ তার অরিজিন থেকে একবারে ফাইনাল ইয়ে পর্যন্ত একটা ট্রেলিং করা হয়, মানে তার কীভাবে একটা কাজ কীভাবে গেছে, একটা কাজ কীভাবে হয়েছে, কমপ্লিট হয়েছে, অডিট ট্রেল মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে কীভাবে গেছে ট্রানজ্যাকশনটা, এটা অডিট ট্রেল। আনইউজুয়াল রাউন্ড নাম্বার পাওয়া যাবে, মিসিং সিকোয়েন্সিয়াল ডকুমেন্ট পাওয়া যাবে, আনএক্সপ্লেন্ড অ্যাডজাস্টমেন্ট পাওয়া যাবে, ডিসক্রিপেন্সি পাওয়া যাবে, হ্যাঁ সাবসিডিয়ারি লেজার আর জেনারেল লেজার মধ্যে গন্ডগোল থাকবে, সাপোর্টিং ডকুমেন্টে গন্ডগোল থাকবে, ডু নট ম্যাচ এক্সটার্নাল কনফার্মেশন যদি 505 ব্যবহার করেন, এক্সটার্নাল কনফার্মেশন 505 এসে 505 যদি আপনি ব্যবহার করেন তাহলে এক্সটার্নাল কনফার্মেশন মিলবে না। ডিটেকশন টেকনিক্স ইনক্লুড অ্যানালিটিক্যাল প্রসিডিওর হচ্ছে অনেক বড় অডিট প্রসেস আর কি, এসে 520, হ্যাঁ সাবস্টেন্টিভ টেস্ট অফ ডিটেলস এসে 500 আর 530, document examination, external confirmation and forensic review where misstatement is suspected. When falsification
falsification is suspected, SA 500 240 requires the auditor to explain testing. তখন যদি দেখা যায় যে ফলসিফিকেশন হচ্ছে, যদি অডিটার যদি সাসপেক্ট করে যে এটা ফলসিফিকেশনের ব্যাপার আছে, অডিটার কিন্তু তার টেস্টিংটাকে বাড়িয়ে দেবে। তার যে অডিট টেস্টিং করছে, টেস্ট অফ ডিটেলস বা এসএপিটাকে বাড়িয়ে দিবে, হ্যাঁ, সাবস্টেন্টিভ অডিট প্রসেসটাকে বাড়িয়ে দিবে। কনসিডার ইমপ্লিকেশন ফর আদার এরিয়াস, হ্যাঁ, আদার এরিয়াসগুলোতে সে খোঁজ করতে শুরু করবে। ইনভলভ সিনিয়র এনগেজমেন্ট পার্সনদের ইউজ করবে। যদি অডিটার দেখে যে জুনিয়র থেকে বসেছিল, অডিটার যদি তার দেখতে পায় যে প্রচুর গন্ডগোল আছে, তখন তার সিনিয়র লোককে এসে বসাবে, সিনিয়র অডিটরকে বসাবে, দেখো তোমরা এগুলো দেখো অনেক গন্ডগোল আছে। ইফ নিডেড সিক লিগেল অ্যাডভাইস, তখন যদি দরকার হয় লিগেল অ্যাডভাইস দেবে। অ্যান্ড কনসিডার রিপোর্টিং অব্লিগেশন, এবং কনসিডার রিপোর্টিং অব্লিগেশন করতে বাধ্য করা হবে। ইন শর্ট, falsification is intentional and commonly involve manipulation of the vouchers, documents, collusions and management override. Auditors should respond promptly and robustly under এসে রিকোয়ারমেন্ট। তাহলে আন্ডার এই বিভিন্ন এসের মাধ্যমে, যে আমি এসেগুলো উল্লেখ করে দিচ্ছি, সেই এসের মাধ্যমে কিন্তু অডিটরকে তার ফর্ম অ্যাকশন নিতে হবে এবং একবারে যা দরকার আছে সেটাই করবে। তাহলে ফলসিফিকেশন বলতে কী বোঝায়? অডিটার এই ফলসিফিকেশন করার জন্য অডিটার তার ফাংশন কী করবে, কীভাবে অডিটার এটাকে ডিটেক্ট করবে, ফলসিফিকেশন কীভাবে করা হয়, অডিটারের কী ফাংশন আছে এখানে, সেটা আপনার এটা দেখলেন। ঠিক আছে, আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি এটা আরেকবার, আমি একবার দেখাচ্ছি যে এই জায়গাটা, আশা করি উপরটা সব ছবি তুলে নিয়েছেন, এটাও ছবি তুলে নিন, এটা ছবি তুলে নিন, প্রয়োজন হলে একবার পড়েও নিন। ঠিক আছে, এর নিচের দিকে যাচ্ছি, নেক্সট কোশ্চেন। ডিফাইন ভাউচিং। দেখুন, ভাউচিং কিন্তু আমি আগের বারে করে দিয়েছি, ভাউচিং প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি, ছবি তুলে নিন। হোয়াট স্পেশাল পয়েন্ট শুড অ্যান অডিটর পে অ্যাটেনশন টু বিফোর অ্যাকসেপ্টিং এই ভাউচার অ্যাজ ভ্যালিড, এইটা কিন্তু আমার বলার আছে কিছু। ঠিক আছে, আমি একটু খুব দ্রুততার সাথে পড়ে দিচ্ছি। ভাউচিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অডিটর এক্সামিন ডকুমেন্টারি এভিডেন্স, মানে ভাউচার থেকে সাপোর্টিং রেকর্ডেড ট্রানজ্যাকশন টু ভেরিফাই দেয়ার অথেন্টিসিটি, accuracy and appropriateness. It is primary substantive procedure to obtain audit evidence. Evidence as per SA 500. And in vouching, the auditor traces items recorded in the ledger, bank books to source documents, অর্থাৎ ইনভয়েস, রিসিভ, বিল, পারচেস অর্ডার, পেমেন্ট অ্যাডভাইস, ডেলিভারি চ্যানেল, কন্ট্যাক্ট, এগুলো টু কনফার্ম অকারেন্স, ঘটেছে কিনা, ঠিকঠাক কাজ হয়েছে কিনা। ক্লাসিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট, ভাউচারের ক্লাসিফিকেশন আছে, কী ধরনের এটা খরচা হয়েছে। স্পেশাল পয়েন্ট টু চেক বিফোর অ্যাকসেপ্টিং এ ভাউচার, ভাউচারকে ভাউচার হিসেবে অ্যাকসেপ্ট করা, সেই ভাউচারটা ঠিকঠাক দেখার জন্য, ভাউচার ঠিকঠাক হয়েছে কিনা, ঠিকমতো ক্লাসিফিকেশন হয়েছে কিনা, ঠিকমতো এন্ট্রি হয়েছে কিনা সেটা দেখার জন্য কী কী দেখবে। অথেন্টিসিটি দেখবে, অথরিটি হিসেবে ভাউচারকে পাস করে অ্যাপ্রুভাল করেছে কিনা সেটা দেখবে। ভাউচারের ঠিক পরপর নাম্বার পড়েছে কিনা, ভাউচারের মধ্যে স্ট্যাম্প আছে কিনা, জেনুইন অরিজিনাল সিগনেচার আছে কিনা, এগুলো দেখবেন। কমপ্লিটনেস এন্ড ম্যাচিং দেখবেন, ইনভয়েসের সাথে ভাউচারের মিল আছে কিনা দেখবে। হ্যাঁ, সো অ্যামাউন্ট শুড বি ম্যাচ গুড, রিসিভ, হ্যাঁ, রিসিভ নোটস, পারচেস অর্ডারস এন্ড লেজার, টাইমিং দেখবে। চেক ডেটস টু ডিটেক্ট কাট অফ এরার্স অর ব্যাক ডেটিং, পোস্ট ডেটিং, হ্যাঁ। adequacy of supporting evidence, confirm that voucher explain the business purpose and that supporting documents are appropriate। ঠিক আছে, সাপোর্টিং ডকুমেন্টগুলো যথাযথ আছে। অ্যারেথমেটিক অ্যাকুরেসি দেখবেন, ক্লাসিফিকেশন দেখবেন, ইনশিওর কম্পিটিশন আর কারেক্ট অ্যান্ড, হ্যাঁ, চার্জ টু কারেক্ট লেজার অ্যাকাউন্ট, ঠিক মতো ঠিক এই ভাউচারটা সঠিক লেজারে চার্জ করা হয়েছে। রিলেটেড পার্টির ডিসক্লোজার, এটা আপনারা জানেন কিনা জানি না। রিলেটেড পার্টির ডিসক্লোজার মানে হচ্ছে যদি ওই কোম্পানির মধ্যে কোনো রিলেটিভ পার্টির সাথে কোনো ট্রানজ্যাকশন হয়, ওই ভাউচারের মধ্যে দেখা গেলো যে কোনো ডাইরেক্টরকে, হ্যাঁ, লোন দিয়েছে, ডাইরেক্টরকে কোনো অ্যাডভান্স দিয়েছে, ঠিক আছে, বা এমন কোনো ট্রানজ্যাকশন আছে যেটা রিলেশনের সাথে, কোম্পানি রিলেটিভের সাথে টাকা লেনদেন হয়েছে, তাহলে সে মধ্যে ডিসক্লোজার আছে কিনা দেখবে। রিলেটেড পার্টির ডিসক্লোজার এটা হচ্ছে এসে, এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে 18, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 18, ঠিক আছে। ensure transaction authorized by the appropriate personnel। আচ্ছা, এরপর হচ্ছে adequacy of the supporting evidence, এটা বললাম। relative party disclosure, identify of transaction is with related party and whether
রেসপেক্টিভ ডিসক্লোজার, হ্যাঁ, অ্যাজ পার যেটা অডিটিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেটা বলছি, এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলা আছে এখানে এসে হচ্ছে 550 আর এস হচ্ছে আপনার 18। থার্ড পার্টি কোলাবোরেশন করা যেতে পারে, থার্ড পার্টির সহযোগিতা নিতে পারে, নেওয়া যেতে পারে, হ্যাঁ, হোয়েন ইন ডাউট, যদি ডাউট থাকে এক্সটার্নাল আমি নিতে পারি। 6 এক্সটার্নাল কনফার্মেশন 505 or examine correspondence indicator of fraud, যদি ফ্রডের আমি ইন্ডিকেটর পাই তাহলে কিন্তু লুক ফর আনইউজুয়াল প্যাটার্ন, হ্যাঁ, আনইউজুয়াল প্যাটার্নটাকে লক্ষ্য করতে হবে। রিপিটেড রাউন্ড অ্যামাউন্ট পাওয়া যেতে পারে, অল্টার ডকুমেন্ট অর মিসিং sequential documents and escalate if suspicious. SA 240, this checks health auditor rely on voucher as valid evidence. এমনও দেখা যেতে পারে, দেখবেন এক মাসে আপনি হয়তো কোনো জায়গায় অডিট করছেন, দেখছেন যে একই অ্যামাউন্ট এই মাসও পেড হয়েছে, ওই মাসও পেড হয়েছে, একটা অ্যামাউন্ট একজনের নেই ভাউচার আছে, হ্যাঁ, সেটা কিন্তু কন্ট্যাক্ট কোনো ভাউচার নেই, প্রতি মাসে স্যালারির মতো ব্যাপারটা নেই, অর্থাৎ চা খেয়েছে দেখবেন 20,000 টাকা, সামনে মাসে 20,000 টাকার চা, এটা তো হতে পারে না যে কি খাচ্ছে 20,000 টাকা, এটাও 20,000 টাকা হতে পারে না, সেটা একটা ফ্রড হতে পারে। এটা অর্ডার দেওয়া হয়নি তো প্রতি মাসে তুমি 20,000 টাকা চা দেবে। হাউ উড ইউ ভাউচ দ্য ফলোইং পেমেন্ট, এই পেমেন্টগুলোকে আপনি কীভাবে ভাউচ করবেন, মানে ভাউচার চেকিং করবেন। পেমেন্ট টু ক্রেডিটার্স, পারচেস অফ এন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রাভেলিং এক্সপেন্স। আমি লাস্টের দুটো বলে দিচ্ছি, পেমেন্ট টু ক্রেডিটটা আগে বলা হয়েছিল, লাস্টে তো বলে দিয়েছি, তাও যদি মনে হচ্ছে যে না ইয়ে হচ্ছে গ্যাপ থেকে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আপনি একটু ছবি তুলে নিন। পেমেন্ট টু ক্রেডিটার, পারচেস অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রাভেলিং এক্সপেন্স, এটা আমরা কীভাবে ভাউচার চেকিং করব। আচ্ছা ঠিক পড়িয়ে দিচ্ছি। পেমেন্ট টু ক্রেডিটার, ক্রেডিটারকে পেমেন্ট করছো, আর ক্রেডিটার কাকে বলে আর ডেটার কাকে বলে। ক্রেডিটার মানে হচ্ছে কি, হ্যাঁ, যে যার কাছ থেকে মাল কিনি, যার কাছ থেকে পারচেস করি, ঠিক আছে। আর ডেটার মানে হচ্ছে যাকে আমি সেল করি। তাহলে ভেরিফাই দ্য পেমেন্ট এন্ট্রি এগেইনস্ট সাপ্লায়ার, ইনভয়েস, গুড রিসিভ নোটস অ্যান্ড পারচেস অর্ডার টু এনশিওর দ্য লাইবিলিটি এক্সারসাইজ অ্যান্ড গুডস সার্ভিস ওয়ে রিসিভ। তাহলে গুড সার্ভিস রিসিভ হয়েছে এটা দেখতে হবে। চেক দ্য অ্যাপ্রুভাল দেখতে হবে। ভেরিফাইং দ্য ব্যাঙ্ক চেক, পে অর্ডার অ্যান্ড রিকনসিলিয়েশন, তাকে যে টাকা দেওয়া হয়েছে, তাহলে ব্যাঙ্ক দেখবো, চেক দেখবো, পে অর্ডার দেখবো, তার সাথে রিকনসিলিয়েশন মিলিয়ে দেখবো, ঠিক আছে। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবো, 500 প্রয়োজন হলে ওই ক্রেডিটারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি চেক করতে পারি, এক্সটার্নাল কনফার্মেশন করতে পারি, ঠিক আছে। আর এনশিওর ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দিয়ে থাকে সেই ডিসকাউন্টও দেখবো। রিটার্ন অন ক্রেডিট নোটস আর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটেড। কনফার্ম দ্যাট পেমেন্ট ইজ মেড টু দ্য রেকর্ডেড সাপ্লায়ার মানে রেজিস্টার সাপ্লায়ারকে দেওয়া হচ্ছে কিনা। ওয়াচ ফর নেম মিসম্যাচ, নেম মিসম্যাচ যেন না হয়ে যায়, সামান্য ভুলের জন্য গন্ডগোল হয়ে যেতে পারে, ঠিক আছে। অ্যান্ড এক্সামিন সাপোর্টিং জিআরএন নাম্বার, গুড রিসিভ নাম্বার টু প্রিভেন্ট পেমেন্ট ফর আনরিসিভ গুডস। আনরিসিভ গুডসের জন্য পেমেন্ট আর না হয়ে যায়, তাহলে আমার যখন চেক করবো আমি জিআরএন নাম্বারটা মিলিয়ে নেব। ফর লার্জ or unusual payment, consider external confirmation from the creditors and check subsequent bank statement for clearance। তাহলে আমি এক্সটার্নাল কনফার্মেশন, আমি আবার বলছি, এক্সটার্নাল 505 মানে 505টা আমি কাজে লাগাবো না। এটা হয়ে গেল আমার পেমেন্ট টু ক্রেডিটার। ক্রেডিটারকে আমি যখন পেমেন্ট দিচ্ছি, পেমেন্ট যে দেওয়া হয়েছে সেটা আমি কীভাবে চেকিং করবো। এর পরবর্তীতে আসছে পারচেস ও ইনভেস্ট আমি পারচেস করি, যেটা কোম্পানি ইনভেস্টমেন্ট করেছে, তার মানে ইনভেস্টমেন্ট পারচেস করেছে, তাহলে কি ভেরিফাই করবো। ভেরিফাই বোর্ড কোম্পানি অথরাইজেশন ফর ইনভেস্টমেন্ট, বোর্ড মিনিটস ইনভেস্টমেন্ট পলিসি। তাহলে প্রথমে দেখবো আমি কোম্পানি ইনভেস্টমেন্ট পলিসি কী আছে। 2 নম্বর দেখবো সেই পলিসি অনুসারে কোম্পানি মিটিং ডেকে তার মিনিটস করেছে কিনা, অর্থাৎ রেজুলেশন নিয়েছে কিনা। তার মধ্যে দেখবো কি এগ্রিমেন্টটা আমি দেখবো। প্রুফ অফ পেমেন্ট দেখবো, মানে এই যে ইনভেস্টমেন্টটা করেছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা হয়েছে সেটা দেখবো। কাস্টোডিয়ান দেখবো, নমিনিকা আছে দেখবো। কোম্পানি পরিবর্তে কোনো ব্যক্তিগত ডাইরেক্টর নেই তো, আবার এটাও দেখতে হবে। হতে পারে যে কোনো ডাইরেক্টর নামে ইনভেস্টমেন্টটা হয়ে আছে। রিকনসিলিয়েশন করেও পারচেস সিকিউরিটিজ টু ডিমেট স্টেটমেন্টের সাথে আর ফিজিক্যাল সার্টিফিকেট দেবো। সেই ক্ষেত্রে আমি ফিজিক্যাল সার্টিফিকেট দেখবো, কারণ ডিমেট এখন তো ফিজিক্যাল ইনভেস্টমেন্টে ফিজিক্যাল সার্টিফিকেট হয় না, সব ডিমেট হয়। সেই ডিমেটটা আমরা চেক করবো কার নামে আছে, হ্যাঁ। আর তার মানে কি আমি লিগ্যাল রাইটটা দেখবো। পরে অ্যাপ্লিকেবল ইন্সপেক্ট ব্রোকার কনফার্মেশনটা দেখবো। ব্যাঙ্ক রেমিটেন্সটাও দেখবো। এভালুয়েট ভ্যালুয়েশন অ্যাট অ্যাকুইজিশন ডেট, কোন ওই ডেটে যে কেনা হয়েছিল তার ভ্যালুয়েশন সেই ডেটে কত ছিল সেটাও চেক করে দেখবো। অ্যান্ড সাবসিকুয়েন্ট ক্লাসিফিকেশন, কারেন্ট অর নন কারেন্ট ক্লাসিফিকেশন। অনেক সময় কি হয় না, একটা চিন্তাধারা করে একটা ইনভেস্টমেন্ট কেনা হয়, যে আমি বললাম যে এটা আমি কারেন্ট ইয়ারের জন্যই আমি কিনলাম, তাহলে আমি
আমি দেখলাম যে কারেন্ট ইয়ারের জন্য আমি কিনলাম মানে এই বছরে বিক্রি করে দেবো। অনেক সময় হয় ইন্টেন্সিভ থাকে লং টার্ম ইনভেস্টমেন্ট লেগেছে, সেটাও দেখবো। তার কারেন্ট ইয়ারের জন্য কেনা হয়েছে না লং টার্ম এই জন্য কেনা হয়েছে। কারেন্ট হচ্ছে শর্ট টার্ম আর নন কারেন্ট হচ্ছে লং টার্ম, সেটা হচ্ছে চেকিং করে দেবো। আন্ডার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এনশিওর ডিসক্লোজার আপনার কমপ্লিট, তাহলে কিন্তু যে ইনভেস্টমেন্টটা হয় আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে এএস হচ্ছে 13 আর আমরা অডিটিংটা করব 550। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এনশিওর ডিসক্লোজার কমপ্লিট ফর রিলেটেড পার্টি ইনভেস্টমেন্ট চেক প্রাইসিং অ্যান্ড ডিসক্লোজার, তাহলে রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন নয় কিনে দেখে নিতে হবে। এটা ট্রাভেলিং এক্সপেন্স, যেটা আমি আরেকবার দেখিয়ে দিই, এটা আপনারা ছবি তুলে নিতে পারেন অনেকক্ষণ ধরে দিচ্ছি যখন। ট্রাভেলিং এক্সপেন্সটা দেখার জন্য কি দেবো, ভেরিফাইড ট্রাভেল ক্লেমস এগেন্স্ট অরিজিনাল সাপোর্টিং ডকুমেন্ট। আপনারা অনেক সময় অফিসে ট্রাভেলিং এক্সপেন্সে আপনারা ক্লেম করেন, সেখানে আপনারা টিকিট দেখান, সেখানে যদি পারমিশন থাকে, হ্যাঁ কোনো জায়গায় বাইরে গেছেন, খাওয়া দাওয়ার পারমিশন, লোকাল কনভেনিয়েন্স নিয়েছেন, সমস্ত কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সেগুলো অ্যাপ্রুভাল হয়েছে কিনা, ক্লেম ঠিকঠাক সাইন ক্লেমার ঠিকঠাক সিগনেচার করেছে কিনা, তার তার ট্রাভেলিংটা কী কন্ডিশনে ট্রাভেলিং ছিল, তার অর্ডার দেখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সে অর্ডার দিয়েছিল না সেটা দেখতে হবে। চেক পলিসি কমপ্লায়েন্স কোম্পানি ট্রাভেল রুলস। এটা তো আমরা শুধু কোম্পানি অডিটটা দেখছি, এটা তো আমার গভর্নমেন্টটা নয়, কোম্পানির ক্ষেত্রে খুব লিমিটেড। হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে ট্রাভেলিং এক্সপেন্সটা অনেক লিমিটেড দেয়, কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা অন্য ধরনের ব্যবস্থা থাকতে পারে। ফর এক্সাম্পল অ্যাকুরেসি দেখবো, অথরাইজেশন দেখবো, ওয়াচ ফর ডুপ্লিকেশন হচ্ছে কিনা দেখবো, যে এক্সপেন্সটা ডুপ্লিকেট এর আগে হয়তো মাল্টিপল টাইমস হয়তো একই জিনিস তুলে নিচ্ছে কিনা সেটা দেখবো। ফর পার্সোনাল আইটেমস ক্লেম অর বিজনেস এক্সপেন্স ওয়েট ট্রাভেল ইজ সাবস্টেন্সিয়াল কনসিডার ভেরিফাইং দ্য পারপাস অফ দ্য, ঠিক মতো এটা দরকার, এই পারপাসটা দরকার ছিল কিনা, না ঘুরতে গেছিলো সেটাও দেখার দরকার আছে। ঠিক আছে, তাহলে এখানে স্ট্যান্ডার্ড কী কী ফলো হবে আমার, এসে স্ট্যান্ডার্ড অফ অডিটিং 500, এসে 505, এসে 550। কোম্পানি ইন্টারনাল কন্ট্রোলটা আমাদেরকে দেখতে হবে এখানে, বেশ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল, মানে এই যে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল আছে এই ব্যাপারটা আমার দেখতে হবে ভালো করে। এই ট্রাভেলিং এক্সপেন্স দেখতে গেলে কোম্পানি ইন্টারনাল কন্ট্রোল প্রসিডিউরটা দেখতে হবে। ছবি তুলে নিন। এরপরে কি আছে নেক্সট কোশ্চেন 3 এই যে আমি বলছিলাম যেটা আমি পড়ালাম কিছুক্ষণ আগে, distinguish between profit and divisible profit, discuss principle underlying the term dividend profit। এটা আমি পড়ালাম, সেটা এখানে প্রশ্ন দিয়েছিল তার জন্য আমি ওটা ডিটেলসটা পড়ালাম। ডিস্টিংশন প্রফিট ভার্সেস ডিভিজিবল প্রফিট, প্রফিট কাকে বলে আর ডিভিজিবল প্রফিট কাকে বলে। ইন অ্যাকাউন্টিং নর্মালি রেফার্স টু দ্য সারপ্লাস অফ ইনকাম ওভার এক্সপেন্স ফর এ পিরিয়ড, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লস অ্যাকাউন্টে আপনারা জানেন যে একটা কোম্পানির যে আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি হয়, সেই আমার যে নেট প্রফিট হয় সেইটা আমরা বলছি প্রফিট। সমস্ত কিছু খরচাপাতি বাদ দিয়ে টোটাল যে আমরা সেল হয়েছে, আমি যে ইনকাম করেছি ইনকাম সাইড, অর্থাৎ ক্রেডিট সাইড মাইনাস ডেবিট সাইড হয়ে যেটা হয় সেটা আমার প্রফিট হয়, সমস্ত খরচাপাতি বাদ দিয়ে। রিফ্লেক্টিং রেজাল্ট অফ অপারেশন আন্ডার অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে এই যে অ্যাপ্লিকেবল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কথা কেন বলা হলো, আপনারা হয়তো জানেন না, যারা সাধারণ এরকম বিকম টিকম পড়েছেন, সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনেক আছে, এক থেকে আপনার একবারে 29 AS আছে, তারপরে ইন্ড AS আছে, এই সমস্ত অ্যাপ্লিকেশন করে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো মেনে অ্যাকাউন্টিংটা তৈরি করে যে আমার প্রফিটটা হয়েছে সেইটা স্ট্যান্ডার্ড। ডিভিজিবল প্রফিটটা কি ইজ এ ন্যারোয়ার লিগ্যাল অ্যাকাউন্টিং কনসেপ্ট used to determine the quantum of profit available for distribution as dividend to shareholder। এটাকে বলা হয় আর্নিং ডিভিজিবল ফর শেয়ারহোল্ডার। যে টাকাটা আমার বেঁচে থাকলো, অর্থাৎ সমস্ত কিছু খরচাপাতি করে এই সমস্ত কাজ আমি এক্সপেন্স করলাম, যে টাকাটা আমার হলো, তারপরে যেটা আমি ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো, ডিভিডেন্ড তো আমার একটা ফিক্সড ডিভিডেন্ড থাকে, যে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল থাকে তাদেরকে ফিক্সড ডিভিডেন্ড দিয়ে দিয়েছি, সেটা মাইনাস করলাম। যেই টাকাটা পড়ে থাকলো সেই টাকাটা হচ্ছে কাদের ডিভিডেন্ড, সেই প্রফিটে কাদের ডিভিডেন্ড দেবো, সেই টাকাটা ডিভিডেন্ড দেবো শেয়ার হোল্ডারদের, মানে ইকুইটি শেয়ার হোল্ডার দেবো। সেই টাকাটা আমি দেবো কাদের, ইকুইটি শেয়ার হোল্ডার দেবো। তাহলে ইকুইটি শেয়ার হোল্ডার দেওয়ার জন্য আরেকটা পদ্ধতি আছে কি, কোম্পানি মনে করলে সমস্ত শেয়ার তো আর আপনার ডিভিডেন্ড দিয়ে দেবে না,
এখান থেকে রিজার্ভে মাইনাস এটা যতটা আমার প্রফিট হলো, হ্যাঁ যতটা প্রফিট হলো তার থেকে কি করতে হবে, মাইনাস আমার রিজার্ভে পাঠিয়ে দিই, জেনারেল রিজার্ভে পাঠিয়ে দিলাম, রিজার্ভে পাঠিয়ে দেওয়া হবে, যে টাকাটা পড়ে থাকবে সেটা আমি ডিভিডেন্ড দেবো। তাহলে ডিভিজিবল প্রফিট ইজ আ ন্যারোয়ার লিগেল অর অ্যাকাউন্টিং কনসেপ্ট ইউজ টু ডিটারমাইন দ্য কোয়ান্টাম অফ প্রফিট, কতটা প্রফিট আমি অ্যাভেলেবেল আছে আমি শেয়ার হোল্ডারদের দেবো, এটা হচ্ছে ডিভিজিবল প্রফিট। আমার কতটুকু প্রফিট সমস্ত কিছু খরচা বাদ দিয়ে জেনারেল রিজার্ভে পাঠিয়ে আমার পড়ে থাকলো শেয়ার হোল্ডার দেওয়ার জন্য, সেটা হচ্ছে ডিভিজিবল প্রফিট। ইট ইজ গভর্ন বাই কোম্পানি ল, কোম্পানি অ্যাক্ট অ্যান্ড অ্যাকাউন্টিং রুলস। Divisible profit may exclude certain items which are part of the accounting profit but not distributable. তাহলে দেখুন আমি আগে বলছিলাম সমস্ত কিছু কিন্তু এইগুলো কিন্তু আনরিয়েলাইজ গেন তো ডিভিজিবল প্রফিট পড়ে না, রিভ্যালুয়েশন রিজার্ভ ডিভিজিবল প্রফিট পড়ে না, ক্যাপিটাল প্রফিট ক্যাপিটাল প্রফিট কি জিনিস, রিভ্যালুয়েশন রিজার্ভটা আমি বলেছি, রিভ্যালুয়েশন রিজার্ভ, ঠিক আছে, অ্যাসেটকে আমি ইয়ে করলাম, কি বলে, অ্যাসেটকে আমি রিভ্যালুয়েশন করে দিলাম, আমার 3 কোটি টাকার অ্যাসেট ছিল, ফাইনাল আমি যখন ব্যালেন্স শিট তৈরি করছি এটা আমার 3 কোটি 60 লাখ টাকা হয়ে গেল, 60 লাখ টাকা রিভ্যালুয়েশন হয়ে গেলো, স্বাভাবিকভাবে তো আমার রিজার্ভ বেড়ে যাবে, তাহলে এটা কিন্তু আমার প্রফিট, এটা কিন্তু আমার এখান থেকে ডিভিডেন্ড হবে না, আনরিয়েলাইজ গেন হয়েছে, বাস্তবে গেনই হয়নি, আনরিয়েলাইজ গেন, এখান থেকে আমার ডিভিডেন্ড যাবে না। ক্যাপিটাল প্রফিট মানে কি, আমি কি করেছি না, কিছু একটা পারচেস করেছি আবার ক্যাপিটাল প্রফিট হয়েছে, ঠিক আছে, সেটা আমি কম দামে কিনতে পেরেছি, ক্যাপিটাল প্রফিট হয়ে গেছে। তার মানে এই নয় যে আমার আসলে ওটা আমার প্রফিটটা আছে। ফর প্রফিট রিজার্ভ বাই ল, আর প্রফিট রিজার্ভ বাই ল, অর্থাৎ আমি আর একটা প্রফিট যেটা বলছিলাম আপনাদেরকে, যে আপনার এমপ্লয়ীদের জন্য কিছু রাখা আছে, রিজার্ভ রাখা আছে, সেটাও তো রিজার্ভে রাখা আছে এমপ্লয়ীদের জন্য, হ্যাঁ, এই আপনার ওই কি বলে ওদের জন্য এমপ্লয়ীদের বেনিফিট রাখা আছে, যে স্ট্যাচুটরি কিছু আপনার রিজার্ভ রাখা আছে, সেগুলো কিন্তু ডিভিজিবল নয়। কনভার্সলি সার্টেন প্রফিট মে বি রিটেন অর অ্যাপ্রোপ্রিয়েটেড বিফোর ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, তাহলে স্ট্যাচুটরি রিজার্ভ যেটা বললাম, ডেপ্রিসিয়েশন প্রভিশন আছে, ট্যাক্স প্রভিশন আছে, এগুলো কিন্তু আমি রিজার্ভে প্রভিশন করে রাখছি, আমি এগুলো কিন্তু প্রফিট থেকে মাইনাস করে এসেছি, ঠিক আছে, কিন্তু এটা রাখা আছে আমার ব্যালেন্স শিটে, লাইবিলিটি সাইডে রাখা আছে, এটা আমার প্রভিশন রাখা আছে, এগুলো থেকে আমার এগুলোকে আমাকে রিডিউসিং ডিস্ট্রিবিউট প্রফিটটাকে কমিয়ে দেয়। দেয়ারফর হোয়াইল অ্যাকাউন্টিং প্রফিট মেজার পারফরমেন্স, ডিভিজিবল প্রফিট মেজার লিগেলি distributable surplus after required appropriation and adjustment। তাহলে আমার প্রফিটটা হচ্ছে কি, অ্যাকাউন্টিং প্রফিটটা হচ্ছে আমি ঠিক পারফরমেন্স থেকে বার করলাম, অর্থাৎ টোটাল আমার যে ক্রেডিট সাইড আছে, হ্যাঁ, আপনার প্রফিট এন্ড লস স্টেটমেন্টের যে ক্রেডিট সাইড মাইনাস আমার টোটাল এক্সপেন্স ডেবিট সাইড করে যেটা প্রফিট হলো, সেটা আমার হচ্ছে আমার প্রফিট, নেট প্রফিট সব কিছু। তারপরে আমি যে প্রফিট আমার থাকলো সেটাই কিন্তু ডিভিজিবল নয়, সমস্ত কিছু আরও অনেক কিছু বাদ দিতে হয়, রিজার্ভে দিতে হয়, ঠিক আছে, আর অনেক কিছু প্রভিশন থাকে রিজার্ভে যাচ্ছে, তাহলে এইগুলোকে কি করে না ডিভিজিবল প্রফিটটাকে রিডিউসিং করে দেয়, ঠিক আছে। তাহলে ট্রান্সফার টু স্ট্যাচুটরি রিজার্ভ, ডেপ্রিসিয়েশন প্রভিশন, ট্যাক্স প্রভিশন, রিডিউসিং distributable profit। Therefore, while accounting profit measures performance divisible profit, measures legally distributable surplus after required appropriation and adjustment। তাহলে আপনার সঠিক অন্যান্য ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাডজাস্টমেন্ট করেই কিন্তু আমার ডিভিজিবল প্রফিটটা আসে, সব প্রফিটে কিন্তু ডিভিজিবল প্রফিট নয়, ঠিক আছে। এরপরে আসছে কি আছে দেখে নিন, প্রয়োজন হলে ছবি তুলে নিন। আরেকটু কাছে প্রশ্নের মধ্যে, প্রিন্সিপাল আন্ডারলাইং ডিভিজিবল প্রফিট, লিগ্যাল কমপ্লায়েন্স, ডিভিজিবল প্রফিট মাস্ট স্যাটিসফাই স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট, কোম্পানি অ্যাক্ট, প্রভিশন অন রিজার্ভ অ্যান্ড রিটেন আর্নিং। রিটেন আর্নিং মানে হচ্ছে প্রফিটটা, সারপ্লাসটা, প্রহিবিশন অফ ডিস্ট্রিবিউশন আউট অফ ক্যাপিটাল, realization principle, only profit that are realized and not of capital nature should be considered। হ্যাঁ, এগুলোকে কনসিডার করা হয়। আনরিয়েলাইজ অ্যাপ্রোপ্রিয়েশন আগেই বলে দেওয়া হয়েছে এগুলো, প্রভিশন ফর লাইবিলিটি, রিজনেবল প্রভিশন আর নন লাইবিলিটি ট্যাক্স কন্টিনজেন্সিস মাস্ট বি মেড বিফোর ডিক্লেয়ারিং ডিভিডেন্ড। এই যে ব্যাপারটা আছে এটা আপনার ছবি তুলে নিন, এটা ডিটেলসে আছে, অনেক বড় আছে, ঠিক আছে, আমি ডিটেলসে দিয়েছি। এটা হলে আপনার সমস্ত কিছু
কিছু এই যে কীভাবে আমি প্রফিটটাকে ডিভিজিবল করব, এটাকে ডিভিজিবল প্রফিট আমার দিতে গেলে কী কী জিনিসগুলোকে কনসিডার করতে হয় সেগুলো ডিটেলস এখানে লেখা আছে। ডিভিশন আমি আর ডিভিজিবল প্রফিট অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লেয়ার মতোই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, প্রিফারেন্স প্লাস ইকুইটি ব্যাপারটা আছে, এগুলো একটু দেখে নেবেন। একটু ছবি তুলে নিন যাতে লিখে নিতে পারেন। এখানে কোন কোন স্ট্যান্ডার্ড এসেছে দেখেন, 560 আসবে, হ্যাঁ 700 আসবে, রিপোর্টের উপর আসছে, এটা অডিট রিপোর্ট। হ্যাঁ, এটা অডিট রিপোর্ট আসছে, এটা আমাদের রিপোর্টিং অ্যাপ্লিকেশন আসছে। What are the auditor duties as regard declaration of payment of dividend? তাহলে অডিটর এবারে কি করবে, অডিটর কি দেখবে, অডিটর দেখবে ওই যে আপনাকে যেটা দেখিয়েছিলাম ওই জিনিসটাই ওটাখানে এখানে চেক করে দেখবে যে ঠিক মতো ডিক্লারেশন মেনে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনার ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে কিনা, কোম্পানির অ্যাক্ট মেনে রয়েছে কিনা, ডিভিজিবল প্রফিট যে আপনার 2014-এর যে অ্যাক্ট আপনার রুল আছে সেই রুল মেনে হয়েছে কিনা, আগের যে আপনি এইগুলো পড়লাম সেই জিনিসগুলোকে বাদ দিয়ে হয়েছে কিনা, তারপরে আপনার কি বলে ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন যে ছিল সেই ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে কিনা সেগুলো দেখবে। আমি একবার এটা পড়ে দিচ্ছি। The auditor duties relating to declaration and payment of dividend flow from statutory law, the Companies Act, auditing standard and professional obligation. First, the auditor must examine and satisfy themselves that the dividend is proposed out of the distributable profit and computed in accordance with the law. আগে যে জিনিসগুলো বলা আছে সেগুলো এখানে আসবে। Companies Act provision such as section 123 in India and that proper accounting adjustment and appropriation have been made prior to the declaration. The auditor should verify the computation of the divisible profit, checking the profit and loss account, retained earning, transfer to reserve, prior year losses and any special statutory reserve, and ensure compliance with capital maintenance rules. Second, the auditor must check that necessary board shareholder approval, তার মানে খুবই দরকার আছে বোর্ডের ইন্টারিমের জন্য বোর্ডের দরকার হয় আর শেয়ার হোল্ডারের জন্য ফাইনালের জন্য দরকার হয় অ্যাপ্রুভাল, board resolution and where required shareholder resolution and requisite filing are made before payment. Third, auditor need to ensure compliance with the condition for interim dividend if declared and subsequent finalization of in board minutes. Fourth, the auditor should ensure that the sources of dividend payment are correct and not capital. ঠিক আছে, তার মানে ফ্রি রিজার্ভ থেকে দেওয়া হয়েছে, হ্যাঁ ক্যাপিটাল থেকে দেওয়া হয়নি, এটাকে কনফার্ম করতে হবে। ক্যাপিটাল থেকে কিন্তু আপনার ডিভিডেন্ড দেওয়া যায় না। ফর এক্সাম্পল, বাই ভেরিফাইং দ্য রিভ্যালুয়েশন রিজার্ভ হ্যাভ নট বিন ইমপ্রপারলি ডিস্ট্রিবিউটেড আনলেস লিগালি পারমিটেড। রিভ্যালুয়েশন রিজার্ভকে কিন্তু আপনার এটাকে ডিভিডেন্ড দেওয়া যায় না যদি না লিগালি পারমিশন না হয়। ফিফথ, the auditor should examine any impairment of capital, insolvency, implication of dividend payment and highlight potential going concern or liquidity issues to the board. মানে গোয়িং কনসার্ন যেটা হয়েছে অথচ দিয়ে দিয়েছে, মানে কোম্পানিটা 1 বছর পরে মরে যাবে, হ্যাঁ শেষ হয়ে যাবে, তাতেও সে ডিভিডেন্ড দিচ্ছে হাই রেটে। সিক্সথ কি দেখবে, অডিটার শুড ভেরিফাই স্ট্যাচুটরি ডিউজ, ট্যাক্স ডিডাক্টেড হয়েছে কিনা, হ্যাঁ টিডিএস স্ট্যাটু উইথহোল্ডিং আছে কিনা, সমস্ত কিছু। মানে আমি গভর্নমেন্টের যে পাওনা আছে, ক্রেডিটারদের যে পাওনা আছে, সে পাওনা না মেটে ডিভিডেন্ড দিচ্ছে এটাও দেখতে হবে। অ্যান্ড দ্যাট ট্যাক্সেস অ্যাপ্লিকেবল টু ডিভিডেন্ড distribution have been properly accounted and paid. 7, if material misstatement or illegal distribution are found, the auditor must request correct action, consider the effect on the audit opinion and whether a qualification or advice opinion is necessary. ঠিক আছে, অ্যাডভার্স ওপিনিয়ন, তাহলে কিন্তু এখানে ওইরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমার এই কোয়ালিফাই ওপিনিয়ন আর অ্যাডভার্স ওপিনিয়ন হয়ে যেতে পারে, নেসেসারি হতে যেতে পারে। মানে এই দুটো ওপিনিয়নের কথা বলা আছে। ওপিনিয়ন যদি কোনোদিন পড়ায় সেখানে পড়িয়ে দেবো যে ওপিনিয়ন কত ধরনের ওপিনিয়ন আছে, ডিসক্লেমার ওপিনিয়ন, কোয়ালিফাই ওপিনিয়ন, অ্যাডভার্স ওপিনিয়ন, ট্রু অ্যান্ড ফেয়ার, একবারে ক্লিন ওপিনিয়ন।
fifth auditor may need to report to regulator or other authorities if illegal or fraudulent distribution is detected and application laws and mandate reporting. যদি দেখা যায় যে fraudulent distribution হয়েছে তাহলে কিন্তু আমি অথরিটিসকে জানাবো, সেবিকে জানাতে হবে অডিটরকে। Ninth, the auditor must ensure disclosure requirement in the financial statement and director report regarding dividend and it is basis for adequate। তাহলে কিন্তু এটা ডিসক্লোজার ব্যাপার আছে, ব্যালেন্স শিট ডিসক্লোজ করার জন্য সেটা উনি দেখবেন। 10, অডিটর শুড ডকুমেন্ট প্রসিডিওর, অডিটর শুড কি করবে, ডকুমেন্ট প্রসিডিওর দেখবে, বোর্ড কমিউনিকেশন দেখবে, কনক্লুশন অ্যাবাউট ডিভিডেন্ড, হ্যাঁ ইন্টার distributively communicate with those charged with governance, those TCWG বলা হয় এটাকে, those charged with government, মানে যারা গভর্নমেন্টের, যারা ওই কোম্পানির যে হেড অফ ডিপার্টমেন্ট যারা আছে, যারা ফিনান্স আছে, ফিনান্সে আছে, যারা চেয়ারম্যান আছে, যারা বড় বড় পোস্ট হোল্ড করে থাকে TCW বলে, TCWG অর্থাৎ দোজ চার্জ উইথ গভর্নমেন্ট বলা হয়, যারা হাই পোস্ট হোল্ড করে, মানে KMP কি ম্যানেজার পার্সন বলে ওদেরকে। হ্যাঁ, অ্যাবাউট ম্যাটেরিয়াল ইস্যুস অ্যান্ড এনি recommended adjustment. In summary, the auditor's duty is to provide reasonable assurance, হ্যাঁ তাহলে অডিটরের কাজ রিজনেবল অ্যাসুরেন্স দেওয়া, and that dividend are declared and paid lawfully, এবং ডিক্লেয়ার করা হয়েছে এবং পেড করা হয়েছে, lawfully ডিক্লেয়ার করা হয়েছে on a correct basis and without impairing the company's financial health, কোম্পানির ফিনান্সিয়াল হেলথ ক্ষতি না করে কিন্তু আপনার প্রফিট বিতরণ করা হয়েছে। ফলোইং হুইচ অ্যাপ্রোপ্রিয়েট অডিট রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন অ্যাকশন রিকোয়ার্ড, যদি না করে তাহলে কিন্তু উপযুক্ত তাদের রিপোর্টিং দরকার আছে। তাহলে এইখানে কিন্তু আমার যে আপনার কথাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এই কথা জায়গাগুলোতে আছে। ঠিক আছে, তাহলে আমি 3 নম্বর প্রশ্নটা আলোচনা হয়ে গেলো। 4 নম্বর প্রশ্নটা আমার শর্ট কোশ্চেনে আছে, দেখুন শর্ট কোশ্চেনে কি আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি শর্ট নোট লিখতে হবে, ভ্যালুয়েশন অফ অ্যাসেট লিখতে হবে, টিমিং অ্যান্ড লিডিং আমি আগের দিন করে দিয়েছিলাম, টিমিং লিডিং অডিট কমিটি করে দিয়েছিলাম, আগের দিন অডিট কমিটি হয়ে গেছিলো। আজকে কন্টিনজেন্ট লায়াবিলিটি অ্যান্ড ভ্যালুয়েশন অফ অ্যাসেট করবো। কন্টিনজেন্ট লায়াবিলিটি কাকে বলে, দেখুন কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা কিন্তু আমার যে কোম্পানি অ্যাকাউন্ট আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি আলোচনা করা হয় কোথায়, AS 29 কন্টিনজেন্ট লায়াবিলিটি প্রভিশন অফ কন্টিনজেন্ট লায়াবিলিটি আসে, এটা AS 29 আলোচনা করা হয়। তাহলে the contingent liability is a possible obligation that arise from the past event and whose existence will be confirmed only by occurrence or non-occurrence of the uncertain future event। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা খুব ভালো করে মনে রাখবেন। এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। contingent liability কি is a possible obligation that arise from past event, কোনো একটা ঘটনা পূর্বে ঘটেছে যার জন্য আজকে আমাকে সাফার করতে হতে পারে, or existence will be performed only by a occurrence or non occurrence on uncertain future event। ঠিক আছে, এই ব্যাপারটা কন্টিনজেন্ট হতে পারে। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, কোম্পানির একটা কেস চলছে, হ্যাঁ কোম্পানির কেস চলছে, কেসে দেখা গেলো যে জানুয়ারি মাসে একটা ডেট ছিল, মার্চ মাসে একটা ডেট ছিল, আবার একটা ডেট পড়েছে জুন মাসে, ফাইসলা হয়ে যাবে। তাহলে জানুয়ারি মাসে মার্চ মাসে এসে দেখলো ফাইসলা যে কোম্পানি ওই কেসটাতে হেরে যাবে, তাতে কোম্পানির 5 কোটি টাকা লস হবে, 5 কোটি টাকা ফাইন লাগবে। তাহলে এটা কিন্তু কন্টিনজেন্ট লায়াবিলিটি, বোঝা গেল। কন্টিনজেন্ট লায়াবিলিটি কাকে বলে, পাস্ট ইভেন্টের পরে তাকে ভোগ করতে হচ্ছে, যদি সম্ভাবনা থাকে হেরে যাওয়ার সে লস করবেই আর কি, তাই কিন্তু প্রভিশন দেখাতে হবে। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। অর এ প্রেজেন্ট অব্লিগেশন, একটা প্রেজেন্ট অব্লিগেশন বর্তমান অব্লিগেশন একটা, ওয়ার পেমেন্ট ইজ নট প্রবাবল অর অ্যামাউন্টস ক্যান নট বি মেজার রিলায়েবলি, এমন হতে পারে সেটা পেমেন্টটা প্রবাবল নয় কিন্তু মেজার করাও যাচ্ছে না কত টাকা কি রিলায়েবিলিটি হচ্ছে। ইন অ্যাকাউন্টিং টার্মস কন্টিনজেন্ট লায়াবিলিটি আর জেনারেলি নট রিকগনাইজড ইন দ্য ব্যালেন্স শিট। অ্যাকাউন্টিং নামে কিন্তু একটা কথা মনে রাখবে, কন্টিনজেন্ট লায়াবিলিটি কিন্তু ব্যালেন্স শিটে কথা উল্লেখ করা থাকে না। ঠিক আছে, কন্টিনজেন্ট লায়াবিলিটি কোনো ব্যালেন্স শিটে উল্লেখ করা থাকে না, কোথায় উল্লেখ করা থাকে, নোটে উল্লেখ করা থাকে। সেই নোট বলছিলাম আগের দিন আমি, contingent liability generally not recognized in the balance sheet, ব্যালেন্স শিটে কিন্তু উল্লেখ করা থাকে না, ব্যালেন্স শিটের নিচে একটা জায়গাতে তাকে উল্লেখ করা থাকে, নোটস টু অ্যাকাউন্ট বলে থাকে, নোটস টু অ্যাকাউন্টে উল্লেখ করা থাকে, বাট disclosed in the notes unless the possibility of an outflow is
যায় যে আউটফ্লোটা আমার ইমিডিয়েট আছে, তাহলে কি আমি এটা কন্টিনজেন্ট হিসাবে শো করবো। যদি আমার আউটফ্লোটা ইমিডিয়েট নেই, রিমোট আছে, বহুদিন হয়তো 5 বছর পরে হয়তো হতে পারে, আমার এখন ইমিডিয়েট দেখানো দরকার নেই। ঠিক আছে, যেমন একটা প্রশ্নতে বলছি, আপনি আরেকটা প্রশ্ন বলছি, কন্টিনজেন্ট লাইবিলিটি একটা ঘটনা বলে কোম্পানি ডিক্লেয়ার করলো, এখন ব্যালেন্স শিটটা সাথে সাথে তৈরি হয় না। ব্যালেন্স শিট ডেটের পরে আপনার ব্যালেন্স শিট ডেট কবে, সে একত্রিশে মার্চ, আপনার 31শে মার্চ আমার ডেট শেষ হয়ে গেছে। 31শে মার্চের পরে আমার 2 তারিখে 2/4 কোম্পানি কী হলো, ডিভিডেন্ড ঘোষণা করলো 2/4। আর ব্যালেন্স শিটটা তৈরি হয়েছে জুন মাস, ব্যালেন্স শিট আপনার জুন মাসে তৈরি হয়েছে, তাহলে এতদিন পর এই ঘটনাটা ঘটে গেছে। তাহলে ব্যালেন্স শিটে কিন্তু এই 2/4 যে ডিভিডেন্ড হয়েছে সেটা আমার ব্যালেন্স শিটে আসবে না। এই কন্টিনজেন্ট লাইবিলিটি ব্যালেন্স শিট তো এমনিতেই আসে না, কন্টিনজেন্ট লাইবিলিটি এটাকে শো করতে হবে। ঠিক আছে, অডিটর মাস্ট আইডেন্টিফাই কন্টিনজেন্ট লাইবিলিটি থ্রু ডিসকাস উইথ দ্য ম্যানেজমেন্ট, রিভিউ অফ কন্ট্রাক্ট, লিগেল লেটার, লিগালি মেটাগুলো হচ্ছে কন্ট্রাক্ট দেখতে হবে, লিগেল লেটার দেখতে হবে, আর আদার্স কন্টিনিউ দেখতে হবে যে আদার্স কোনো কন্টিনজেন্সি আসছে কিনা, এক্সটার্নাল কনফার্মেশন নিতে হবে, ল অ্যান্ড রেগুলেশনগুলো দেখতে হবে, এই কন্টিনজেন্ট কোনো ঘটনা ঘটেছে কিনা, ভবিষ্যতে এর কোনো ক্ষতি হতে পারে কিনা, ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতি। আর রিলেভেন্ট হোয়েন লিগেল ডিসপিউট এক্সিস্ট, দ্য অডিটার্স শুড অবটেন রিটেন লিগেল কনফার্মেশন। এই লিগেল কনফার্মেশন একটা রিটেন কনফার্মেশন বলা হয় 580, এটা হচ্ছে 580 এসে 580 একটা কনফার্মেশন নেওয়া যেতে পারে। ঠিক আছে, ফ্রম দ্য কোম্পানি কাউন্সিল অ্যাবাউট পেন্ডিং লিটিগেশন, ক্লেম অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েট ম্যানেজমেন্ট কি প্রভিশন ডিসিশন। ইফ এ কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ প্রবেল, যদি প্রবেল হয় অ্যান্ড ক্যান বি রিলায়েবলি এস্টিমেট, আমার ঠিক মতো যদি এটা এস্টিমেট করা যায়, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড প্রোভাইডিং ফর ইট, তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 29 অনুসারে এটা কিন্তু আপনাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কথা লেখা আছে আমি আগে লিখে দেবো, অ্যাকাউন্টিং 29 অনুসারে আপনার প্রভিশন করতে হবে। অডিটর অ্যাসেস দ্য অ্যাডিকুয়েসি অফ সাচ প্রভিশন। ঠিক আছে, তাহলে যথেষ্ট পরিমাণে আপনার প্রভিশনটা হয়েছে কিনা সেটাও চেক করে দেখবেন। ইফ এ কন্টিনজেন্ট লাইবিলিটি ইজ মেটেরিয়াল, কন্টিনজেন্ট লাইবিলিটি যদি মেটেরিয়াল হয় অ্যান্ড নট ডিসক্লোজ, যদি ডিসক্লোজ না করে থাকে প্রপারলি, দ্য অডিটর শুড সিক অ্যাডজাস্টমেন্ট অর ডিসক্লোজ দ্য কনসিডার দ্য ইফেক্ট অফ দ্য অডিট ওপিনিয়ন, তাহলে কিন্তু অডিটর তার অডিট ওপিনিয়ন লিখবেন আর একটা ডিসক্লোজারও চাইবেন। ঠিক আছে, অডিটর শুড এভালুয়েট আউটকামস অফ ইভেন্ট আফটার রিপোর্টিং ডেট, আফটার রিপোর্টিং ডেট। হ্যাঁ, তাহলে এই আফটার রিপোর্টিং ডেট কিন্তু তার কি কন্ডিশন হলো, তার ইভালুয়েশনটা তিনি চাইতে হবে, আউটকাম কী হলো, ঘটনা কী ঘটলো। হ্যাঁ, দ্যাট মে বি অ্যাফেক্ট দ্য কন্টিনজেন্ট লাইবিলিটি। ট্রান্সপারেন্সি ইন ডিসক্লোজার হেল্প ইউজার অ্যাসেস পোটেনশিয়াল ফিউচার ক্যাশ আউটফ্লো অ্যান্ড রিস্ক। তাহলে এগুলো যদি ভবিষ্যতে কী হতে পারে, কোম্পানি যদি কোনো কাজ গোপন রাখে, আর যদি ভয়ঙ্কর যদি কোম্পানির লস হয়ে যায়, তাহলে শেয়ার হোল্ডারদের প্রচুর লস হয়ে যাবে, তাই জন্য কিন্তু একটা ট্রান্সপারেন্সি থাকার দরকার আছে। For public companies, regulators often require timely disclosure of significant contingencies. তাহলে সিগনিফিক্যান্ট কন্টিনজেন্সি থাকলে কিন্তু সেটাকে ডিসক্লোজ করা একবারে বাধ্যতামূলক। হ্যাঁ, আপনার এই যে এসেগুলো লিখেছি আর তার সাথে এসটা উল্লেখ করে নেবেন, সেটা হচ্ছে 29। এটা ছিল আপনার কন্টিনজেন্ট লাইবিলিটির মধ্যে একটা ডিসকাশন, খুব ভালো প্রশ্ন আছে, তার উত্তর আছে খুব ভালো। উত্তরটা আপনারা একবার ছবি তুলে নিতে পারেন, খুব স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড, সিএ অ্যান্সার থেকে লেখা, খুব হাই স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সাধারণ বিকম বলতে আপনি এটা পাবেন না। তাহলে আজকে যে কোশ্চেনগুলো ছিল আশা করি শেষ হয়ে যাবে এখানে। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আমাদের নেই, ভ্যালুয়েশন অফ অ্যাসেট এটা আমি পরে আলোচনা করে দেবো। এটা তারপরে যেগুলো আছে বাংলাতে আছে, এই বাংলাগুলো কিন্তু আমরা এখানে উত্তর দেওয়া আছে, যে উপরে উত্তরগুলো অ্যান্সারগুলো দেখলেন সেগুলো কিন্তু বাংলাতে এখানে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য, যেটা উত্তর আমি ইংরেজিতে করছি সেটাই কিন্তু বাংলাতে করা আছে, বিকজ এখানে অনেক আছেন যারা ইংরেজিতে খুব একটা পারদর্শী নন, তাদের ক্ষেত্রে বাংলাটা কিন্তু খুব কাজে লাগবে। তার জন্য এই বইটির মধ্যে ইংলিশ বাংলা দুইভাবে আমি অ্যান্সার করেছি। তাহলে আমি আজকে আলোচনাটা শেষ করব, এই দুটো থেকে আলোচনা করে আমি করলাম 2013 সালের যে কোশ্চেন অ্যান্সার, সেই কোশ্চেন অ্যান্সারটা আমি আলোচনা করে দিলাম, যা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, একটা প্রশ্ন আমার বাকি থাকলো, সেটা খুব প্রশ্ন নয়, আমি পরে আলোচনা করে দেবো, কারণ আমি ভিডিওটা আর বড় করছি না। এই বইটার মধ্যে সমস্ত অ্যান্সার আপনার আছে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখুন, আমি অনেকক্ষণ ধরে দেখালাম, এটা আপনারা ইচ্ছে করলে এটাকে রেকর্ডিংও করে নিতে পারেন।